আরে এই যে মিস্টার, পা চালাচ্ছেন না কেন? মনে হচ্ছে যেন ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছি। চলুন চলুন, দ্রুত চলুন, আজকেই আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে। হাত ছাড়ুন মিস, রাস্তার লোক দেখছে। আর আপনি আমাকে চেনেন না, জানেন না, রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করতে চাইছেন কেন? মাথা ঠিক আছে তো আপনার? আরে চেনার দরকার কি, আমি তো চিনি। তুমি তো একটা মালির ছেলে, তাই না? ওই যে হাতে কাঁচি, ফুল গাছি দেখছি। দেখো, আমার মতো এত সুন্দরী আর বিশাল চৌধুরী গ্রুপের উত্তরাধিকারিণীকে বিয়ে করার সুযোগ কিন্তু জীবনে একবারই আসে। চলো, কাজী অফিস সামনেই। আপনি চৌধুরী গ্রুপের মালিক, কিন্তু আপনার হাতের ব্যাগটা তো ছিঁড়া, আর জুতোটাও মনে হচ্ছে আঠা দিয়ে লাগানো। ও, এটা? আরে এটা তো জাস্ট ফ্যাশন। একে বলে বিপরীত ফ্যাশন। বড় লোকেরা আজকাল ছেঁড়া জিনিসই বেশি পরে। তুমি বুঝবে না, তুমি তো সাধারণ মালি। এখন কথা না বাড়িয়ে চলো তো, আমার সময় মানেই কোটি টাকা। ঈশিতা আসলে এই শহরের এক বস্তিতে থাকে। মা অন্যের বাড়িতে কাজ করেন আর বাবা অসুস্থ। কিন্তু ঈশিতার স্বপ্ন অনেক বড়। সে নিজেকে সবসময় বড়লোকের মেয়ে হিসেবে পরিচয় দেয়, যাতে লোকে তাকে সম্মান করে। আজ তার বাড়িতে পাওনাদাররা চড়া হয়েছিল। ঈশিতা তাদের হাত থেকে বাঁচতে আর মিথ্যে আভিজাত্য টিকিয়ে রাখতে রাস্তা থেকে এই গম্ভীর চেহারার আকাশকে ধরে এনেছে। আকাশের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আকাশ তখন একটা কাঁচি আর ফুল হাতে তার বাড়ির পথে হাঁটছিল। এদিকে সে ভেবেছে আকাশ একটা সাধারণ মালি বা হকার। ওকে বিয়ে করে বাড়িতে তুললে পাওনাদাররা ভাববে জামাইও নিশ্চয়ই বড়লোক, কারণ দেখতে বড়লোক মনে হয়। কিন্তু ঈশিতা জানে না, সে যাকে সাধারণ মালি ভাবছে সে আসলে এই শহরের আসল আকাশ চৌধুরী, যে কিনা বিলাসিতা অপছন্দ করে বলে আর সাধারণ পাঞ্জাবি পরে নিজের নতুন প্রজেক্ট দেখতে রাস্তায় নেমেছিল। পথে ফুল কিনে আর কাঁচি কিনে বাসে ফিরছে, কারণ তার কাছে যা ভালো লাগে তাই কিনে। বাকিদের কাছে এইসব ছোট জিনিস হলেও তার কাছে অনেক দামি, কারণ সে ফল ফুল প্রকৃতি গাছ ভালোবাসে। হুম, আমি বিয়ে করব না, আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। কাজ? কিসের কাজ? ওই যে লর্ড সাহেবের বাগানে পানি দেওয়া? দেখো, আমায় বিয়ে করলে তোমাকে আর রোদে পুড়তে হবে না। আমি তোমাকে দামি গাড়ি কিনে দেবো, এসি রুমে শোয়াবো। চলো তো। আর তোমার নামটা কি? মেয়েটা তো আচ্ছা পাগল, নিজে ছেঁড়া জুতো পরে আমাকে এসি রুমের লোভ দেখাচ্ছে। দেখি তো নাটকটা কত দূর যায়। ঠিক আছে চলুন, তবে আমার একটা শর্ত আছে। বিয়ের পর আমি কিন্তু কোনো টাকা পয়সা দেব না, যা খরচ সব আপনার। আর হ্যাঁ, আমার নাম আকাশ। ঈশিতা মনে মনে বলে, হায় রে, আমার নিজের পকেটেই 10 টাকা নেই, আর এখন এই ড্যাম কেয়ার বরকে খাওয়াবো কি দিয়ে? আরে টাকার অভাব নাকি আমার? সাতকুলে কেউ নেই, সব সম্পত্তি তো আমারই। চলো তো, আগে কবুল বলে নেই। ঈশিতা আকাশকে হিড় করে টেনে কাজী অফিসে নিয়ে গেল। কাজী অফিসের ছোট ঘরে পা দিয়ে ঈশিতা হাফ ছাড়ল। কাজী সাহেব তখন ঝিমুচ্ছিলেন। চিৎকারে লাফিয়ে উঠলেন, কে? এই কে? কে আমার ঘরে ডাকাতি করে? ওরে বুড়ো টাকলা কাজী সাহেব, আপনার ক্লায়েন্ট ডাকাত না। জলদি খাতা বের করুন। এই যে আমার বর, একে এক্ষুনি কবুল পরান। আমাদের হাতে একদম সময় নেই। না, ছাড়ুন আমাকে, পাগলামি করবেন না। কাজী সাহেব চশমা ঠিক করে। আরে মা, ছেলে তো দেখছি রাজি না। জোর করে বিয়ে করা তো জায়েজ নেই। বাবা, তুমি কি রাজি? একদম না, আমি এই পাগল মেয়েকে চিনিই না। ও রাস্তা থেকে আমাকে ধরে এনেছে। ঈশিতা আকাশের দিকে এক পলক তাকিয়ে বুঝে গেল সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না। সে হঠাৎ নাটকীয় ভাবে ঠুকরে কেঁদে উঠল। ওরে আমার কপাল, তুমি আমাকে পর করে দিলে। কাল যে বললে আমার সাথে না মরলে তোমার জীবন বৃথা, এখন বলছো চেনো না। ঠিক আছে, আমি আর বাঁচবো না। কাজ শেষ হওয়ার আগে ঈশিতা দ্রুত জানালার পাশে ঝুলে থাকা ধুলোবালি মাখা ময়লাটে নীল পর্দাটা খপ করে ধরল। তারপর সেটা পেঁচিয়ে নিজের গলায় একটা হালকা ফাঁস দিল। ঈশিতা জানালার গ্রিলে পর্দার এক মাথা বেঁধে চেঁচামেচি করে, কাজী সাহেব সাক্ষী থাকুন, এই পাষাণ আমাকে বিয়ে না করলে আজই আমি এই পর্দায় ঝুলে প্রাণ দেব। দিন, দেখি আপনি কিভাবে ঝোলেন। পর্দাটা ছিঁড়ে আপনি নিচে পড়বেন, এটাই হবে। ঈশিতা দেখলো আকাশ একদমই পড়ল না। সে এবার চোখ বন্ধ করে ঝুলে পড়ার ভান ধরল। কিন্তু চতুর ঈশিতা এক চোখ সামান্য খুলে আর চোখে দেখতে লাগলো সবার রিয়াকশন কি। আকাশ কি ভয় পেল? কাজী সাহেব কি কাঁপছে?
সে মনে মনে ভাবল, ধুর, এই মালির ছেলেটা কি পাথরের তৈরি? একটু তো ভয় পা। কাজী সাহেব আতঙ্কে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ওরে বাবারে, আকাশ সাহেব, আল্লাহর দোহাই লাগে, একে থামান। আমার অফিসে এই মেয়ে মারা গেলে পুলিশ আমাকে আর আপনাকে দুজনকেই জেলের ঘানি টানাবে। সারা জীবন কয়েদি হয়ে থাকতে হবে। আকাশ মনে মনে হাসলো। জেল? আমাকে? বাংলাদেশের কোনো জেলই আকাশ চৌধুরীকে আটকে রাখার ক্ষমতা রাখে না। কিন্তু মেয়েটা যদি সত্যি বোকামি করে পা পিছলে যায়, তবে তো জ্যান্ত মানুষটা মারা যাবে। ঠিক আছে, ঠিক আছে, নামুন আপনি, বিয়ে করছি আমি। ঈশিতা এক সেকেন্ডে পর্দা গলা থেকে খুলে ফেলল। মুখে তখন তার বিশ্বজয়ের হাসি। এই তো লাইনে আসো। কাজী সাহেব, দেরি করবেন না, শুরু করুন। আমি ঈশিতা, বর আকাশ। সাক্ষী লাগবে তো? ব্যাপার না। ঈশিতা কোথাও একটা কল করে। 5 মিনিটের ভেতর দুটা মেয়ে আর একটা ছেলে এসে হাজির। এরা ঈশিতার বন্ধু ছিল। আকাশ আর কাজী দুজনই হতভাগ। নেন, এবার পড়ান। বাবা, এ তো বুলেটের চেয়েও আগে চলে দেখছি। আপনি পড়াবেন? বিসমিল্লা। বর আকাশ, কন্যা ঈশিতা, দেন মুহূর্ত আপনারাই ঠিক করবেন। দেনমোহর? হো, আমি তো কোটিপতি। ঠিক আছে, প্রতীকী হিসাবে 101 টাকা লিখে রাখুন। পরে ও যখন আমার প্রাসাদে যাবে, আমি ওকে একটা স্বর্ণের বাগান করে দেব। অবশ্যই, স্বর্ণের বাগান আর হীরের ঘাস। কাজী সাহেব আকাশের নামটা লিখতে গিয়ে হঠাৎ থমকে গেলেন। চশমাটা নাকের ডগায় এনে আকাশের মুখের দিকে কয়েকবার তাকালেন। দাঁড়ান তো, আপনাকে কোথায় যেন দেখেছি। এই চাহনি, এই রাজকীয় ভাব, আপনি কি সেই পাখিজা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক আকাশ চৌধুরী না, যার ছবি কালকে পেপারে দেখলাম? আকাশ ভেতরে ভেতরে চমকে উঠল, তোতলাতে শুরু করলো। আমি? না না, আপনি ভুল দেখছেন। আমি তো স্রেফ মালি, ওই যে রাস্তার ধারের ফুল গাছে পানি দেই। পেপারে নিশ্চয়ই আমার যমজ ভাই বা আমার মতো দেখতে কাউকে দেখেছেন। কাজী সাহেব সন্দেহের চোখে দেখে। কিন্তু অবিকল মিল। ঈশিতা অট্ট হাসি দিয়ে কাজীর মাথায় একটা হালকা থাপ্পড় মেরে বলে, আরে বুড়ো, আপনার কি বয়স হয়ে মাথা খারাপ হয়েছে? এই ফকিরের বেশ ধরা ছেলেটা হবে কোটিপতি মালিক। ও আমার বাগানের মালি হতে পারে বড় জোর। ওকে বিয়ে করেছি স্রেফ ওর মায়া চেহারার জন্য। আপনি তাড়াতাড়ি সই করান তো। হ্যাঁ কাজী সাহেব, আমি যদি কোটিপতি হতাম তবে কি এই ছেঁড়া গেঞ্জি পরে ঘুরি? আমি তো এখন ডাল ভাতের জন্য এই ম্যাডামের দয়ার ওপর বেঁচে আছি। কাজী সাহেব মাথা চুলকাতে চুলকাতেই সই করিয়ে নিলেন। আজব দুনিয়া, মালিক মালি রাজে আর মালি মালিক সাজে। ঠিক আছে, বিয়ে সম্পন্ন, আপনারা এখন স্বামী স্ত্রী। ঈশিতা কল দিয়ে আনা ছেলে মেয়েগুলোকে আবার চলে যেতে বলে। তারা কোনো কথা না বলে চলে যায়। আকাশ অবাক হয়ে তাকায়। ঈশিতা আকাশের হাত খপ করে ধরে। ব্যাস, অনেক দেরি হয়ে গেছে, চলো এবার দ্রুত বাসায় চলো। বাসর ঘর সাজাতে হবে তো, কাজ শুরু করতে হবে। আকাশ চোখ কপালে তুলে বলে, কিসের বাসর? বাসর কি আপনার ওই স্টোর রুমে হবে নাকি? ঈশিতা হিড় করে টানতে টানতে বলে, স্টোর রুম মানে? তোমাকে শুরুতে বললাম না, ওটা আমার একটা এক্সপেরিমেন্টাল কুঁড়ে ঘর। চলো তো, কথা কম কাজ বেশি। ঈশিতা আকাশকে এক প্রকার চ্যাংদোলা করে রিকশায় তুলল। কাজী সাহেব অফিসের দরজায় দাঁড়িয়ে নিজের টাক মাথায় হাত বুলিয়ে গজগজ করতে লাগলেন। মেয়েটা তো পুরাই পাগলি, কিন্তু ছেলেটা ওই নীল চোখের চাহনিটা তো ভুল হওয়ার কথা না। পাখিজা কোম্পানির মালিক যদি আজ একটা বস্তির মেয়ের সাথে বিয়ে করে রিক্সায় যায়, তবে তো কালকে কিয়ামত হবে। যাই হোক, আমার ফ্রিটা তো অন্তত দিয়ে গেল। ঈশিতা আকাশকে নিয়ে সোজা বস্তির দিকে রিকশা নিল। আকাশ অবাক হয়ে দেখছে রাস্তা যত শুরু হচ্ছে ঈশিতার মুখ তত ফ্যাকাশে হচ্ছে। রিকশা থামলো একটা টিনের চাল দেওয়া ঘরের সামনে। এটা কি আপনার প্রাসাদের সিকিউরিটি গার্ডের রুম? আমরা এখানে কেন নামলাম? ঈশিতা জিভে কামড় দিয়ে বলে, না মানে, এটা আসলে আমার একটা আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট। আমি দেখতে চাইছি গরিব মানুষ কিভাবে থাকে, তাই এখানে ছদ্মবেশে থাকছি। চলো ভেতরে চলো। ঈশিতা আসলে সব কটা কথা মিথ্যা বলেছে। আকাশ কিছু বলতে যাবে, ঈশিতা তাকে টেনে ভেতরে ঢোকায়। ভেতরে ঢুকতে ঈশিতার মা চিৎকার করে উঠলেন, ঈশিতা, কোথা থেকে এই আপদ ধরে নিয়ে আনলি?
চাল কেনার টাকা নাই ঘরে, আর তুই জামাই নিয়ে হাজির হলি? ঈশিতা দ্রুত মায়ের মুখ চেপে ধরল। মা চুপ করো, ও অনেক বড় বিজনেস ম্যাগনেট, লস এঞ্জেলস থেকে এসেছে, ও জানলে সব মান সম্মান যাবে। আকাশ ঘরের অবস্থা দেখে মনে মনে হাসছে। বাহ, লস অ্যাঞ্জেলেসের বিজনেস ম্যাগনেট তো আমি আজই হলাম। এই মেয়ে তো 1 নম্বরের গুলিবাজ। তো ঈশিতা ম্যাডাম, আপনার এই প্রজেক্টে খাবার কি আছে? দুপুরে লাঞ্চ কি প্যারিস থেকে আসবে? না, আজ আসলে বাবুর্চি ছুটিতে, মা মা মনে হয় একটু ডাল আর আলু ভর্তা করেছে, ওটা টেস্ট করো। জানো তো, সিম্পল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আকাশ মেঝেতে পিড়ি পেতে বসলো। তার সামনে আলু ভর্তা আর পাতলা ডাল। যে ছেলে প্রতিদিন 5 তারকা হোটেলের খাবার খায়, সে আজ এক ছটফটে মিথ্যাবাদী মেয়ের ঘরে বসে পরম তৃপ্তিতে ডাল ভাত খাচ্ছে। ছেলেটা তো দারুণ, ডাল ভাতেও কত স্টাইল করে খাচ্ছে। একে দিয়ে তো সত্যিই বড়লোক জামাই সাজানো যাবে। ঈশিতা আর চোখে দেখছে আর ভাবছে, কিন্তু ঠিক তখনই দরজায় করাঘাত হলো। পাওনাদার মজিদ মিয়া লাঠি হাতে হাজির। ঈশিতা, ওই রিক্সাওয়ালার মেয়ে, টাকা দিবি নাকি ঘর থেকে বের করে দেব? ঈশিতা আকাশের দিকে তাকিয়ে আমতা আমতা করে। ওটা আসলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বেতনের জন্য চিৎকার করছে, আমি সামলে নিচ্ছি। আকাশ ঠোঁটে রহস্যময়ী হাসি ফুটিয়ে বলে। আচ্ছা, আমি গিয়ে একটু কথা বলবো আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে। না, একদম না, তুমি বসো, আমি আসছি। ঈশিতা বাইরে গিয়ে মজিদ মিয়াকে সামলাতে লাগলো। ওদিকে আকাশ তার পকেট থেকে দামি ফোনটা বের করে আরিয়ানকে, তার সেক্রেটারিকে কল দিল। হ্যালো আরিয়ান, শোনো, আমি এখন একটা বস্তিতে আছি। আজ থেকে আমার নতুন ঠিকানা এই টিনের প্রাসাদ। তুমি এখনই পাশের ডাস্টবিনের কাছে একটা ঝকঝকে কালো গাড়ি পাঠিয়ে দাও। আর হ্যাঁ, ড্রাইভার যেন বলে সে চৌধুরী সাহেবের মেয়েকে খুঁজতে এসেছে। খেলাটা এবার জমবে। আর বলবে যে ঈশিতাকে চৌধুরী সাহেব আজকে রাস্তায় দেখেছেন, তার মেয়ের মতো পুরো দেখতে। মেয়েটা তো হারিয়ে গেছে, তারা ভাবছে এটাই তার মেয়ে, তাই ঈশিতাকে তার কাছে নিতে চান। হারিয়ে যাওয়ার পর সাহেব শোকে পাথর হয়ে আছেন। আজ রাস্তায় ঈশিতাকে দেখে তিনি তাকে নিজের মেয়ে হিসেবে প্রাসাদে নিয়ে যেতে চান। ব্যাস, এইটুকু করলেই হবে, বাকিটা আমি দেখছি। আকাশ ফোন রেখে মুচকি হাসলো। ঈশিতা ম্যাডাম, আপনি তো চেয়েছিলেন আমাকে মালি সাজিয়ে পাওনাদার তাড়াতে। এবার দেখুন, আসল মালিক যখন আপনার দরজায় কড়া নাড়ে, তখন আপনি কোন দিকে পালান? ওদিকে ঘরের বাইরে তখন তুলকালাম কাণ্ড। মজিদ মিয়া তার লুঙ্গি সামলাতে সামলাতে চিৎকার করছেন। ওই ঈশিতা, তোর বাপের চিকিৎসার নাম করে 5,000 টাকা নিলি, আজ 6 মাস পার হলো, টাকা দিবি নাকি তোর এই টিনের চাল খুলে নিয়ে যাব? তোর বাপ মরলো কিন্তু টাকা পেলাম না। আরে মজিদ চাচা, আপনি কি অন্ধ? ঘরে আমার নতুন বর এসেছে, দেখেননি? সে লস এঞ্জেলস থেকে ডলারে ভর্তি সুটকেস নিয়ে এসেছে, কিন্তু সমস্যা হলো ওটা তো এখন কাস্টমসে আটকে আছে। একটু ধৈর্য ধরেন, ডলারগুলো ভাঙলেই আপনাকে আমি 5,000-এর জায়গায় 10,000 দেব। এখন সরুন তো, আমার বরের ডিনার করার সময় হয়েছে। ডলার? কাস্টমস? তুই কি আমাকে পাগল পাইছিস? তোর বর তো দেখলাম ছেঁড়া পাঞ্জাবি পরে বসে আছে। ওইটা তো ফ্যাশন চাচা, একে বলে মানি লাউডনেস ক্রিটিক্স। বড় লোকেরা আজকাল ফকিন্নি সাজে ঘুরে বেড়ায় যাতে ছিনতাই না হয়, আপনি বুঝবেন না। ঠিক সেই মুহূর্তে পুরো বস্তি কাঁপিয়ে এক বিকট হর্নের শব্দ শোনা গেল। ডাস্টবিনের পাশে সরু গলিতে একটা চকচকে কালো রোলস রয়েলস এসে থামলো। বস্তির মানুষ কোনোদিন এত বড় গাড়ি দেখেনি। সবাই হাঁপিত্তেশ করে তাকিয়ে আছে। গাড়ি থেকে স্যুট টাই পরা এক ড্রাইভার নামলো। তার হাতে বড় এক তোড়া লাল গোলাপ। ড্রাইভার আরিয়ানের লোক। হন্তদন্ত হয়ে ঈশিতার ঘরের সামনে এসে ধপাস করে মাটিতে বসে পড়লো। ঈশিতাকে দেখে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওরে আমার মা জননী রে, আপনি এখানে কি করছেন? আপনি কি জানেন না আপনার জন্য চৌধুরী সাহেব নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন? ঈশিতা একেবারে আকাশ থেকে পড়ল। হ্যাঁ, আপনি কে ভাই, আর কাঁদছেন কেন? আমি কি আপনার গরু মেরেছি? মা, আপনি কি চিনতে পারছেন না? আমি চৌধুরী সাহেবের ড্রাইভার। আমাদের সাহেবের একমাত্র মেয়ে ঠিক আপনার মতোই দেখতে ছিল। 3 বছর আগে সে এক দুর্ঘটনায় হারিয়ে যায়। আজ রাস্তায় আপনাকে দেখেই সাহেব চিনতে পেরেছেন। তিনি বলেছেন, যাও ওই মেয়েটিকে আমার কাছে নিয়ে এসো। সেই আজ থেকে আমার হারানো মেয়ে, আমার রাজকন্যা। কি রে ঈশিতা, তুই কি সত্যি বড়লোকের হারানো মেয়ে?
এতক্ষণ তো বললি চৌধুরী গ্রুপের মালিক তুই। সত্যি সত্যি তো তাই দেখছি। ঈশিতা মাথায় হাত দিয়ে মনে মনে বলে। হায় আল্লাহ, এ কোন মুসিবত! আমি তো বানায় বানায় বলেছিলাম আমি চৌধুরী গ্রুপের মালিক, এখন সত্যি সত্যি চৌধুরী সাহেবের লোক চলে আসলো। তার মানে কি আমি আসলেই কোনো বড় লোকের হারিয়ে যাওয়া মেয়ে, নাকি এরাও আমার মতো কোনো বাটপাট? দূর, না না না, কি ভাবি! আমার মা তো উনি। ধ্যাত, মাথা পুরো গেছে আমার। এবার ঈশিতা একটু ভাব নিয়ে বলে। হ্যাঁ, আমি আসলে জানতাম একদিন আমার আসল বাবা আমাকে খুঁজতে আসবে। ড্রাইভার ভাই একটু দাঁড়ান, আমার বরের সাথে কথা বলে নেই। ঈশিতা ঝড়ের বেগে ঘরের ভিতরে ঢুকলো। দেখলো আকাশ তখনও নির্বিকার ভাবে আলু ভর্তা দিয়ে ভাত মাখছে। আকাশ, সর্বনাশ হয়েছে, বাইরে গাড়ি এসেছে, বলছে আমি আমি তাদের মেয়ের মতো দেখতে। তারা ভেবেছিল আমি মারা গেছি, এখন আমাকে দেখে তারা আমাকে নিয়ে যেতে চায়। এখন কি হবে? মানে কি? আপনি তো কোটিপতি মেয়েই। হ্যাঁ, কিন্তু আমি তো হারিয়ে গেছিলাম অনেক আগে। আমিও রাগ করে যাইনি তাদের কাছে। আপনাকে তো তখন সব খুলে বলিনি, এখন বললাম। আর উনি আমার সৎমা, মানে আমাকে পাইছে। ঈশিতার মা ভেবাচেকা খায়। আকাশ বুঝতে পারে, কোনো মতে হাসি চেপে রাখে। তো জান না, বড় লোকের মেয়ে হওয়া তো আপনার স্বপ্ন ছিল। রাজপ্রাসাদে থাকবেন, এসি রুমে শোবেন, আর আমাকেও সাথে নিয়ে যাবেন। আমি না হয় আপনার বাগানের মালি হয়েই থাকবো। কিন্তু আকাশ, আমরা তো আজই বিয়ে করলাম, তোমাকে ছেড়ে আমি কিভাবে যাব? আচ্ছা, এক কাজ করি, চলো আমরা দুজনেই যাই। তুমি হবে আমার পার্সোনাল সিকিউরিটি আর আমি হব রাজকন্যা, কি বলো? ঠিক আছে, চলুন। তবে মনে রাখবেন ঈশিতা, বড়লোকদের দুনিয়া কিন্তু খুব কঠিন। সেখানে মিথ্যা বললে কিন্তু কল্লাও যেতে পারে। ইশতা চৌধুরী কি কাউকে ভয় পায়? চলো, মজিদ চাচাকে এক্ষুনি 1 লাখ টাকার চেক দিয়ে দেব। মনে মনে বলে। চেক বইটা কোথাও থেকে জোগাড় করতে পারি। ঈশিতা আর আকাশে রাজকীয় গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার আকাশকে দেখে আর চোখে এক পলক তাকালো। আকাশ তাকে চোখ দিয়ে ইশারা করলো একদম চুপ থাকার জন্য। গাড়ি যখন বস্তি ছেড়ে হাইওয়ের দিকে ছুটলো, ঈশিতা জানালার কাছ নামিয়ে বস্তির মানুষদের দিকে হাত নাড়াতে লাগলো, যেন সে সত্যি কোনো দেশ জয় করে ফিরছে। কিন্তু ঈশিতা জানতো না, সে যে গাড়িতে বসে আছে তার আসল মালিক তার পাশেই মালি সেজে বসে আছে। আর যে রাজপ্রাসাদে সে যাচ্ছে, সেখানে গিয়ে তার মিথ্যের ঝুলি কিভাবে ফুটো হবে সেটা ভেবে আকাশ মনে মনে এক মহানাটক সাজাতে লাগলো। দামি রোলস রয়েস গাড়িটা যখন বিশাল এক রাজকীয় গেট পেরিয়ে ভেতরে ঢুকলো, ঈশিতার চোখ তখন কপালে ওঠার জোগাড়। দুপাশে সারিবদ্ধ পাম গাছ, মাঝখানে শ্বেত পাথরের ঝর্ণা, আর সামনে দাঁড়িয়ে থাকা বিশাল সাদা রঙের প্রাসাদ। ঈশিতা জানালার কাছ দিয়ে মুখ বের করে হা করে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবলো, বাপরে, এটা বাড়ি নাকি বিদেশের এয়ারপোর্ট? আমি তো ভেবেছিলাম বড়লোক মানে বড় জোর 5 তলা বাড়ি হবে, এটা তো দেখছি আস্ত একটা কেল্লা। ঈশিতা জানালার কাছ দিয়ে মুখ বের করে হা করে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবলো, এখনই এই অবস্থা, ভেতরে গেলে তো নিশ্চিত অজ্ঞান হবে। আকাশ আর চোখে ঈশিতার হা করা মুখটা দেখছিল আর মনে মনে হাসছিল। গাড়ি থামতেই ড্রাইভার দরজা খুলে দিল। ঈশিতা নামার সময় শাড়ির আঁচলটা রাজকীয় ঢঙ্গে কাঁধে তুলে নিল। যদিও শাড়িটা সস্তা সুতির। সে যখন প্রাসাদের বারান্দায় পা রাখলো, ভেতর থেকে আকাশ চৌধুরীর মা, বাবা, ছোট বোন নীরা আর বড় ভাবি শাইলা বেরিয়ে এলেন। সবার চোখে মুখে চরম বিস্ময়। তারা দেখছে তাদের বাড়ির ছেলে আকাশ একটা অদ্ভুত সাজের মেয়েকে নিয়ে এসেছে, আর ড্রাইভার ইশারা করছে চুপ থাকতে। আকাশের মা আতকে উঠে। ওরে আকাশ, এটা কি কাণ্ড! এই মেয়েটা কে? আর আমাদের ড্রাইভার ওকে মা জননী বলে ডাকছে কেন? আকাশ দ্রুত পরিস্থিতি সামলে নেয়। মা, ছোট মা, ভাবি, তোমরা 1 মিনিট পাশের রুমে এসো, জরুরি কথা আছে। আকাশ প্রায় ধাক্কা দিয়েই পরিবারের সবাইকে পাশের লাইব্রেরি রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে সে ফিসফিস করে সবটা খুলে বলল। দেখো, এই মেয়েটার নাম ঈশিতা। ও একটা বস্তিতে থাকে আর খুব অভাবী, কিন্তু ওর একটা অদ্ভুত রোগ আছে। সে নিজেকে সবসময় বড়লোক দাবি করে। আমি আজ ওর পাল্লায় পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। ও আমাকে মালি ভাবে। এখন ও মনে করছে ও আমাদের হারানো মেয়ে। মানে কি ভাই, একটা বস্তির মিথ্যাবাদী মেয়েকে আমাদের পরিবারের সদস্য বানাবো? অসম্ভব। থামনিরা, আকাশের উপর আমার ভরসা আছে। তাছাড়া মেয়েটাকে প্রথম দেখায় আমার বেশ মায়াবী মনে হচ্ছে। পুরো চটপটে চোখের আড়ালে হয়তো কোনো কষ্ট আছে। ঠিক আছে আকাশ, আমি রাজি, আমরা সবাই অভিনয় করব। নাটক শুরু। সবাই যখন আবার ড্রয়িং রুমে ফিরে এলো,
ঈশিতা তখন সোফার কুশন টিপে দেখছিল ওটা কত নরম। সবাইকে একসাথে আসতে দেখে সে একটু ঘাবড়ে গেল। হঠাৎ সে দেখলো আকাশ পাশে নেই। সে চারপাশে খুঁজে আকাশকে না পেয়ে মনে মনে বিড়বিড় করতে লাগলো। গেল কই মরাটা? আমাকে এই যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সামনে একা পাঠিয়ে নিজে পালিয়েছে। ওই তো আসছে পাতিমালি। ঠিক তখনই আকাশের বাবা এগিয়ে এলেন। তার চোখে কৃত্রিম পানি। বাবা 2 হাত বাড়িয়ে বলেন, কই রে তোরা, কই রে? দেখ আমার হারানো মা জননী ফিরে এসেছে। মা তুই এদিন কোথায় ছিলি? তোর বাবা যে তোকে ছাড়া একমাত্র শান্তি পাইনি। হ্যাঁ, আপনি কি আমার আসল আব্বা? মা ও ভাবি নাটকীয়ভাবে এগিয়ে এসে বলে, ওরে আমাদের জানের টুকরো, আয় মা, আমাদের বুকে আয়। কতদিন পর তোকে দেখলাম, তোর চেহারাটা একটুকু বদলায়নি। ঈশিতা প্রথমে হক চুকিয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। সে মনে মনে ভাবল, আরে এরা তো দেখি সত্যি সত্যি আমাকে নিজেদের মেয়ে ভাবছে। আমি তো এমনি গুল্লি মারছিলাম ড্রাইভারের কাছে, এখন দেখছি জ্যান্ত বড়লোক বাবা মা পেয়ে গেলাম। যাক, চেহারা নিশ্চয়ই তাদের হারানো মেয়ের মতো। সুযোগ যখন এসেছে হাতছাড়া করা যাবে না। অভিনয় তো আমিও কম জানি না। ঈশিতা ঝট করে আকাশের বাবাকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল। আব্বা গো, আমি যে কত কষ্টে ছিলাম আপনাদের ছাড়া। ওই বস্তিতে পচা ডাল ভাত খেয়ে দিন কেটেছে আমার। আপনারা আমাকে এত দেরিতে কেন খুঁজলেন? নীরা ভাবির কানে কানে বলে, দেখলে ভাবি, কি পরিমাণ নাটকবাজ মেয়ে! কি সুন্দর চোখে জল না এনেও ডুকরে কাঁদছে। আর ভাইয়াটা কেন যে একে সহ্য করছে কে জানে। দাঁড়ানিরা দেখতে দে কি ঘটে। মেয়েটা তো সুবিধার মনে হচ্ছে না। ঠিক তখন আকাশ পেছন থেকে উকি দিল। ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে সে মনে মনে বলল, যদিও আমি এই নাটক বানিয়েছি, দয়া করে তোমরা এখন ওর সামনে অভিনয় করো যে ও তোমাদেরই সেই হারিয়ে যাওয়া মেয়ে। বাপরে, মেয়েটা তো আস্ত একটা বাটপার। এত তাড়াতাড়ি পরিবেশের সাথে মিশে গেল। ঈশিতা আকাশকে দেখে বলে, ওই যে, তুমি কই ছিলে? ভয় পেয়ে লুকিয়েছিলে নাকি? না মানে আমি তো আপনাদের মতো বড়লোক মানুষদের দেখে ভয়ে ভেতরে ঢুকে আবার বেরিয়ে গেছি। বড় বড় মানুষের কারবার তো। ঈশিতা সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, শোনেন আব্বা আম্মা, এই ছেলেটা আমার নতুন সেক্রেটারি। আজ থেকে ও আমার সাথেই থাকবে, আমার সব কাজ ও সামলাবে। সেক্রেটারি? ভাইয়াকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে? মেয়েটার কি কি করবে কে জানে। আকাশ ঈশিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, কি বলেন আপনি? আপনার বাবা মায়ের সামনে আমাকে আপনার চাকর বানাচ্ছেন? চুপ একদম। আপনার মতো মালিকের আমার বাবা মা কোনোদিন জামাই হিসেবে মেনে নেবে না। তাই আপাতত আপনি আমার সেক্রেটারি। যদি মুখ খোলেন তবে মজিদ মিয়ার কাছে ফেরত পাঠাবো। ঈশিতা একটু ভাব নিয়ে হাই তুলে বলে, আব্বা আমি অনেক টায়ার্ড, জার্নি করে শরীর ম্যাচ ম্যাচ করছে। তাড়াতাড়ি আমার জন্য 1 কাপ কফি পাঠান। আর শোনেন, আমার সেক্রেটারি আকাশ আমার রুমেই থাকবে। আমার রুম কোনটা? সবাই একসাথে চিৎকার করে, নীরা, শায়লা, বাবা মা কি সেক্রেটারি রুমে থাকবে? মানে কি? ঈশিতা অবাক হওয়ার ভান করে, কেন এত অবাক হওয়ার কি আছে? ছেলে মেয়ে কোনো ব্যাপার না। কাম অন ম্যান, এটা 2026 সাল। আধুনিক যুগে আমরা সবাই প্রফেশনাল। সেক্রেটারি আর বস এক রুমে থাকলে সমস্যা কি? আমাকে কি আপনারা সেই মান্দাত আমলের মেয়ে ভেবেছেন? এই বলে ঈশিতা রাজকীয় ঢঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। বাড়ির পরিচারিকা তাকে রুম দেখাতে নিয়ে গেল। আকাশের মা বাবা আর ভাবিরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। নীরা আকাশের দিকে তাকায়, ভাইয়া, এবার বলো তো এসবের মানে কি? তুই কেন ওকে নিয়ে এসেছিস? আর কেনই বা ওর সেক্রেটারি সেজে আছিস? ও তোকে চাকর বানিয়েছে আর তুই হাসি মুখে সহ্য করছিস? আর বিয়ে বিয়ে বললেই হয়ে গেল? এইসব কি মুখের কথা? সবই তো বলেছি নীরা, তবে কথা হলো মেয়েটাকে আমার প্রথম দেখায় বেশ ভালো লেগেছে। ওর মিথ্যাগুলোর মধ্যেও এক অদ্ভুত সারল্য আছে। আমি দেখতে চাই ও কতদূর যেতে পারে, তাই আপাতত চুপচাপ আছি। কি সেক্রেটারি এক রুমে থাকবে মানে কি? চুপ নীরা, ছোটদের এত কথা সাজে না। আকাশ যা করছে ভেবে চিন্তাই করছে, যা ভেতরে। বাবা ভেতরে সবাইকে পাঠিয়ে দিয়ে আকাশকে নিয়ে আলাদা হয়ে কিছু কথা বলল। আকাশ মাথা নাড়িয়ে চলে গেল। আকাশের বাবা মনে মনে ভাবছেন, এই চঞ্চল মেয়েটা এসে ঝিমিয়ে পড়া প্রাসাদটা যেন প্রাণ ফিরে পেয়েছে। ওদিকে আকাশের মনে এক নতুন ভাবনা।
2026 সাল। দেখা যাক ঈশিতা ম্যাডাম, আপনার প্রফেশনালিজম আমাকে আর কত নিচে নামায়, আর আপনি কি কি করতে পারেন। ঈশিতা যখন বিশাল বেডরুমে ঢুকলো, তার অবস্থা দেখে মনে হলো সে যেন ভিন গ্রহের কোনো জাদুঘরে এসেছে। ঘরের মাঝখানে বিশাল কিং সাইজ বেড, যার গদিটা এত নরম যে ঈশিতা আঙ্গুল দিয়ে টিপ দিতেই সেটা দেবে যাচ্ছে। সে হুট করে জুতো খুলে বিছানায় একটা লাফ দিল। ঈশিতা বিছানায় গড়াগড়ি খেতে খেতে বলে, ওরে বাবা, এটা কি বিছানা নাকি তুলোর পাহাড়? বস্তির তোষকের কথা মনে পড়লে তো এখন কান্না পাচ্ছে। ওখানে এক পাশে শুলে অন্য পাশে হাড়গোড় বের হয়ে যেত। সে ঘরের কোণে রাখা দামি ক্রিস্টাল ল্যাম্পটার গায়ে হাত দিয়ে দেখল। ড্রেসিং টেবিলের বিশাল আয়নায় নিজের মুখটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখল। আলমারি খুলে দেখল সেখানে থরে থরে সাজানো দামি সব শাড়ি আর পারফিউম। ঈশিতা উত্তেজনায় কাঁপছিল। সে মনে মনে বলল, ঈশিতা রে, তুই তো জাস্ট গুল মারতে চেয়েছিলি, এখন তো তুই আস্তে এক পরীর দেশের রানী হয়ে গেছিস। কিছুক্ষণ পর খাবারে ডাক এলো। ঈশিতাকে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হলো। টেবিলের উপর সাজানো ইলিশ মাছের পেটি, খাসির রেজালা, মচমচে বেগুন ভাজি, পোলাও আর বাহারি সব মিষ্টি। ঈশিতা খাবার দেখে তার সব আভিজাত্য ভুলে গেল। সে পাগলের মতো প্লেটে সবকিছু তুলে নিয়ে 2 হাতে খেতে শুরু করলো। তার মুখে ঝোল লেগে যাচ্ছে, ভাতের দানা লেগে আছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। নীরা ফিস করে ভাবিকে বলে, ভাবি দেখো, কোনো মেয়ে এইভাবে জানোয়ারের মতো খায়? এটা নির্ঘাত কোনো বস্তির ফকিন্নি। একে দেখলেই আমার গা জ্বলে যাচ্ছে। আরে থামনিরা, দেখ না আকাশ কি তৃপ্তি নিয়ে ওকে দেখছে। আকাশের চোখ তো ওর থালা থেকে সরছেই না। আরে এই মেয়ে তো দেখছি আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। খাওয়া দাওয়ার কোনো মেনার নেই। চুপ করো তো সবাই, মেয়েটা কতদিন ঠিক মতো খায়নি, কে জানে। ওকে ওর মতো খেতে দাও। আকাশ, তুই ওকে নিয়ে উপরে যা, বোধহয় ক্লান্ত। কি বলো মা ঈশিতা? ওম্মা, আপনাকে চুম্মা আঙ্কেল, আপনি একটা মাল আছেন। ছি ছি, কী সব ভাষা! ওরে আমার ভাষার ডাইরেক্ট রে, নিজের মনে হয় পিএইচডি। আমার ভালো লাগছে, আমি বলছি, তাতে তোমার কি? যত সব। ঈশিতা পেট ভরে খেয়ে ঢেকুর তুলতে তুলতে ওপরে চলে গেল। আকাশও পিছু পিছু রুমে ঢুকলো। রুমে ঢুকে ঈশিতা আকাশের দিকে তেড়ে গেল। এই যে মিস্টার সেক্রেটারি, খবরদার কাউকে বলবেন না যে আপনি আমার বর। এই বাড়ির সবাই আমাকে তাদের হারিয়ে যাওয়া মেয়ে ভাবছে, আর আমি এখন এই প্রাসাদের রাজকন্যা। আপনি নিজে মেঝেতে শোন, আমি একা এই রাজকীয় বিছানায় ঘুমাবো। বাহ, বিয়ে করলেন আমাকে আর এখন বলছেন আমি সেক্রেটারি? আজ তো আমাদের বাসর রাত, চলুন বাসরটা অন্তত নিয়ম মেনে করি। না না, কিসের বাসর? কি বলছো এসব? কখনো না, আমি তোমাকে বর হিসেবে মানি না। তোমাকে তো আমি শুধু পাওনাদারের হাত থেকে বাঁচতে বিয়ে করেছি। তবে বিয়েটা করলেন কেন? কাজী অফিসে তো বেশ ফাঁস নেওয়ার নাটক করলেন। এত জবাব দিতে পারবো না, তুমি চিন্তা করো না। তোমাকে এর বদলে আমি অনেক টাকা দিব। এখন ঘুমাও, বিরক্ত করো না একদম। মানে আমার টাকা ঘুরিয়ে আমাকেই দেবেন? কি বললে? ফিস করছো কেন? না, কিছু না, ঘুমান আপনি, আমি নিচেই শুচ্ছি। রুমে ঢুকে ঈশিতা আকাশের দিকে তেড়ে এলো। রাত গভীর হলো। জানালার পর্দাটা একটু সরানো ছিল। সেখান দিয়ে পূর্ণিমার উজ্জ্বল চাঁদের আলো এসে ঈশিতার মুখের উপর পড়ল। ঈশিতা অঘরে ঘুমাচ্ছে। তার চটপটে মুখটা ঘুমের ঘুরে এখন বড্ড শান্ত আর মায়াবী লাগছে। আকাশ মেঝে থেকে উঠে এসে বিছানার পাশে দাঁড়ালো। চাঁদের আলোয় ঈশিতাকে তার কাছে কোনো অপার্থিব পরীর মতো মনে হলো। আকাশ মুগ্ধ হয়ে দেখতে লাগলো। সে ভাবলো, এই মেয়েটা কত অদ্ভুত, মিথ্যা বলে, জেদ করে, কিন্তু ওর মনে কোনো পাপ নেই। সবার সামনে নিজেকে বড়লোক প্রমাণ করতে গিয়ে ও যে কত বড় একা সেটা বোধহয় কেউ জানে না। আকাশ ধীরে ধীরে ঈশিতার দিকে ঝুঁকে পড়ল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। খুব আলতো করে ঈশিতার কপালে নিজের ঠোঁট ছোঁয়াতে গেল। ঠিক তখনই ঈশিতা হঠাৎ চোখ খুলে ফেলল। ওরে বাবা রে, ভূত, চোর! আকাশ দ্রুত ঈশিতার মুখ চেপে ধরে। আরে চুপ, আমি চোর নই, চিৎকার করবেন না, সবাই জেগে যাবে। ঈশিতা আ আ আ করতে করতে থেমে গেল। আকাশের শক্ত হাতের নিচে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আকাশের চোখ আর ঈশিতার চোখ একে অপরের খুব কাছে। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল।
ঈশিতার কাজল কালো চোখে ভয় আর বিস্ময়, আর আকাশের চোখে গভীর তৃষ্ণা। আকাশ হঠাৎ নিজের হাত সরিয়ে নিল না, বরং তার মুখটা আরো কাছে নামিয়ে আনলো। ঈশিতা ছটফট করছিল, কিন্তু আকাশের বলিষ্ঠ শরীরের কাছে সে হার মানল। আকাশ আলতো করে ঈশিতার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ঈশিতা প্রথমে বাধা দিতে চাইলেও আকাশের এই রোমান্টিক পরশে সে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেল। তার শরীরটা হঠাৎ অবশ হয়ে এলো। আকাশের হাতের আঙ্গুলগুলো ঈশিতার চুলের ভিতরে খেলে বেড়াচ্ছিল, আর চুমোটা আরো গভীর ও আবেগপ্রবণ হয়ে উঠল। ঘরের ভেতর শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর বাতাসের হাহাকার। ঈশিতার মনে হলো সে কোনো এক স্বপ্নের সাগরে ভাসছে। অনেকক্ষণ এই রোমান্টিক ঘোরে থাকার পর ঈশিতা হঠাৎ বাস্তবে ফিরে এলো। সে অনুভব করলো তার স্বামী তাকে একদম নিজের বশে নিয়ে নিয়েছে। তার ভেতরকার সেই চটপটে বস্তির মেয়েটা জেগে উঠল। সে বুঝতে পারল না কি করবে, তাই এক ধাক্কায় আকাশকে সরিয়ে দিল এবং নিজের অজান্তে একটা জবরদস্ত লাথি মারল। আকাশ ধপাস করে মেঝেতে পড়ে গিয়ে বলে, উফ মাগো। পচা লোক, অসভ্য, মালি হয়ে আমার মতো রাজকন্যা ঠোঁটে চুমু খাও? তোমার এত সাহস? যাও গিয়ে ঘুমাও। আকাশ কোমর মালিশ করতে করতে মেঝেতে শুয়ে পড়লো আর হাসতে লাগলো। বাপরে, রাজকন্যার লাথিতে তো আমার হাড়গোড় শেষ। তবে চুমুটা কিন্তু খারাপ ছিল না। ঈশিতা ম্যাডাম। চুপ! একটা কথা বললে কাল সকালে তোমাকে বরখাস্ত করব। আকাশ মেঝেতে শুয়ে মুচকি হাসতে লাগলো। সে জানে এই মেয়েটা মুখে যাই বলুক, তার হৃদয়ে আকাশের জন্য জায়গা তৈরি হয়ে যাবেই একদিন। চাঁদের আলোয় দুজনেই জেগে রইল, একজন রাজকীয় বিছানায় আর অন্যজন মেঝেতে, কিন্তু দুজনেই এক নতুন অনুভবের নেশায় বুঁদ হয়ে। সকালে সোনা ছড়া রোদ যখন জানালার পর্দা ভেদ করে ঈশিতার মুখে পড়ল, সে আড়মোড়া ভেঙে উঠল। কাল রাতে সেই চুমু, বিভ্রাট আর আকাশের লাথি খেয়ে মেঝেতে পড়ে যাওয়ার দৃশ্যটা মনে পড়তেই অজান্তেই ঈশিতার গালে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বিছানা থেকে উকি দিয়ে দেখলো আকাশ নেই। মরাটা গেল কই? লাথি খেয়ে কি একেবারে পটল তুলো নাকি? যাক, আপদ বিদায় হয়েছে। এখন আমাকে এই রাজপ্রাসাদের আসল রানী হয়ে উঠতে হবে। সে দ্রুত দামি একটা সিল্কের বাথরোব, যা সে আসলে তোয়ালে ভেবেছিল, গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের গাল দুটো টিপে বলল, ঈশিতা রে, তুই তো জাস্ট হিরোইন হয়ে গেছিস। হঠাৎ ঈশিতার মনে পড়লো তার মায়ের কথা। সে ড্রেসিং টেবিলের উপরে রাখা দামি একটা স্মার্টফোন, যা আকাশের দেওয়া, সেটি হাতে নিয়ে ঘরের কোণে গিয়ে লুকিয়ে কল দিল। হ্যালো মা। ও মা, শুনতে পাচ্ছ? ওরে ঈশিতা, তুই কই? কাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না। মজিদ মিয়া তো লাঠি নিয়ে বসে আছে, তুই কি পালালি রে মা? আরে না মা, পালাবো কেন? তোমার মেয়ে এখন আসতো এক রাজপ্রাসাদে। মা শোনো, আমি একটা বড়লোক পরিবার পেয়েছি যারা আমাকে তাদের হারানো মেয়ে ভাবছে। আমি এখন এসির নিচে বসে আপেল খাচ্ছি। তুমি একদম চিন্তা করো না, আমি এখান থেকে কিছু দামি গয়না আর টাকা হাতিয়ে নিয়ে কদিনের মধ্যেই চলে আসব। আমাদের সব ঋণ শোধ করে দেবো মা, তুমি শুধু কাউকে কিছু বলো না। বড় লোকের হারানো মেয়ে? তুই কি পাগল হলি নাকি? পুলিশে ধরলে তো তোর বাপের জান থাকবে না। আরে মা, পুলিশ ধরবে কেন? আমি তো অভিনয় করছি। আর ওই যে আকাশ মালিটা আছে না, ওকেও সাথে নিয়ে এসেছি আমার সেক্রেটারি বানিয়ে। ও সব সামলে রাখছে। তুমি শুধু দোয়া করো মা, যেন ধরা না পড়ি। ঈশিতা ফোন রেখে ড্রয়িং রুমে নামলো। সেখানে সবাই নাস্তা করতে বসেছে। আকাশকে দেখা গেল একদম পরিপাটি হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে, যেন সে সত্যি এক অনুগত সেক্রেটারি। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং মম। ঘুমে তো একদম শরীর ছেড়ে দিয়েছে। এই প্রাসাদের বিছানাগুলো বড্ড বেশি নরম। আমাদের আমার ওই লস অ্যাঞ্জেলেসের বেডের মতো না। লস অ্যাঞ্জেলেস কি আবার? ওই বস্তিটা কি বলছো? কি নাম রে বাবা! তা ওগুলোর বেডগুলো পাথরের ছিল নাকি? কাল তো দেখলাম খাবারের উপর পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়লে। ও, ওটা ওটা আসলে এক ধরনের ডায়েট। একে বলে হার্ডকোর ইটিং থেরাপি। লস অ্যাঞ্জেলেসের বড় মডেলরা এটা করে। তোমরা বুঝবে না আকাশ। আমার কফি কোথায়? এই নিন ম্যাডাম, আপনার ব্ল্যাক কফি, তবে চিনি একটু বেশি পড়ে গেছে। যেমনটা আপনি বস্তি লস অ্যাঞ্জেলেসে খেতে পছন্দ করতেন। বেশি কথা বলবে না আকাশ। তোমার কাজ হলো কফি দেওয়া, জ্ঞান দেওয়া নয়। নাস্তার পর আকাশের মা ঈশিতাকে তার রুমে ডাকলেন। তিনি ড্রয়ার থেকে দামি এক সেট হীরার হার বের করলেন। মারে, এটা তোর দাদির গহনা। তুই যখন হারিয়ে গিয়েছিলি তখন আমি এটা আলমারিতে তুলে রেখেছিলাম। আজ তুই ফিরে এসেছিস, এটা তুই পর।
ঈশিতার হারটা দেখে চোখ জলজল করে উঠল। ওরে বাবা রে বাবা, এটা তো আসল হীরা। মা আপনি কত দয়ালু, এটা বিক্রি করলে মজিদ মিয়ার মতো 10 মজিদকে কিনে ফেলা যাবে। ঈশিতা হারটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিতে লাগলো। সে ভাবলো এখনই এটা ব্যাগে ভরে পালাবে, কিন্তু তখনই আকাশ রুমে ঢুকলো। ম্যাম, চৌধুরী সাহেব আপনাকে নিচে ডাকছেন। এক বিশেষ মেহমান এসেছেন আপনাকে দেখতে। কে আবার এলো? আমার কি একটু শান্তি নেই? হারটা নিয়ে নিচে যাচ্ছি। হি হি হি, যান যান, মজা বুঝবেন। যা নাটক সাজিয়েছি না। নিচে গিয়ে ঈশিতা দেখলো এক বয়স্ক ভদ্রলোক বসে আছেন। তিনি এই পরিবারের ফ্যামিলি ডক্টর। ডক্টর চশমা ঠিক করে বলে, মা, আমি শুনেছি তুমি ছোটবেলায় হারিয়ে যাওয়ার সময় তোমার বাঁ পায়ে একটা লাল তিল ছিল। আমি কি একবার চেক করতে পারি? তাহলে আমাদের নিশ্চিত হতে সুবিধা হবে। ঈশিতা বজ্রা হত হয়ে মনে মনে বলে, সর্বনাশ, গায়ে তিল! আমার তো পায়ে কোনো তিল নেই, শুধু কাদা লেগে আছে। এখন তো ধরা খাবো। তারপরে আকাশ কিছু যেন জানে না এমন একটা ভাব করে পরিস্থিতি সামলাতে সামনে আসে। ডাক্তার সাহেব, আসলে ম্যামের এখন পায়ের অবস্থা খুব একটা ভালো না। কাল আসার পথে উনি পায়ে আঘাত পেয়েছেন, ব্যান্ডেজ করা আছে। আপনি বরং ওনার ফেস রিডিং করুন। ঈশিতা দ্রুত বুদ্ধি খাটিয়ে কান্না শুরু করলো। কিউ আব্বা মা, আপনারা কি আমাকে এখনো বিশ্বাস করেন না? আমি কি আপনাদের মেয়ে হওয়ার জন্য পায়ে তিল নিয়ে ঘুরবো? আপনারা যদি আমাকে সন্দেহ করেন তবে এক্ষুনি আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। আকাশ চলো, আমার ব্যাগ গুছিয়ে দাও। না না মা, ডাক্তার সাহেব তো এমনি বললেন। তোমার চোখের ওই মায়ে বলে দিচ্ছে তুমি আমাদের মেয়ে। ডাক্তার সাহেব, আপনি এখন আসতে পারেন। ঈশিতা বিজয়ের হাসি হাসলো। সে আর চোখে আকাশের দিকে তাকিয়ে ইশারা করলো। দেখেছো ডন কাকে বলে? আকাশ শুধু মুচকি হাসলো। সে ভাবলো এসব যে আকাশের সাজানো সেটা তো ঈশিতা জানেই না। কিন্তু আকাশ এটা জানতো না ঈশিতা হারটা কবজা করার ধান্দায় আছে। সকালে সেই ডক্টর বিভ্রাটের পর ঈশিতা নিজের রুমে এসে হাঁপাচ্ছিল। হীরের হারটা ড্রেসিং টেবিলের উপর ছকছক করছে। ঈশিতা ওটা ব্যাগে ভরতে যাবে অমনি খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। ঈশিতা চমকে তাকিয়ে দেখলো আকাশ দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে এক কুটিল কিন্তু রোমান্টিক চাহনি। এই যে মিস্টার সেক্রেটারি, অনুমতি ছাড়া ঘরে ঢুকলেন কেন? বেরোন বলছি। আকাশ ধীরে ধীরে ঈশিতার দিকে এগিয়ে এসে বলে, বেরোবো কেন? এখনই তো খেলা শুরু। আচ্ছা ঈশিতা ম্যাডাম, আপনার ব্যাগের ভেতর ওই হীরের হারটা কি করছে? ওটা কি লস অ্যাঞ্জেলেস থেকে পার্সেল হয়ে এসেছে? ওটা মা আমাকে দিয়েছে, আমি জাস্ট একটু চেক করছিলাম। আকাশ ঈশিতার খুব কাছে এসে দাঁড়ালো। মিথ্যে বলবেন না। আমি জানি আপনি এটা নিয়ে পালানোর ফন্দি করছেন। আমি এও জানি আপনি এদের মেয়ে নন, টাকার জন্য অভিনয় করছেন। আপনি কি চান আমি এখনই নিচে গিয়ে চৌধুরী সাহেবকে বলি যে ওনার হারানো মেয়ে আসলে বস্তির এক পকেটমার? ঈশিতা আতঙ্কে আকাশের শার্টের কলার ধরে। না আকাশ প্লিজ, এমনটা করো না। ওনারা সন্তান হারিয়েছেন, আচমকে এমন শক সইতে পারবে না, হার্ট অ্যাটাক করবে। মানলাম আমি লোভী, কিন্তু আমি এত খারাপ নই। দুটি মানুষকে মেরে ফেলবো যারা আমাকে এত আদর করছে। প্লিজ বলো না, তুমি যা চাও আমি তাই দেব। আকাশ ঈশিতার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, যা চাই তাই দেবেন? শিওর? আর আপনি ততটা খারাপও নন, না হলে ওনাদের কথা ভাবতেন না। তুমি আগে বলো কি চাও তুমি? টাকা? টাকা তো আমার কাছে অনেক আছে সীতা। আমার এখন একটু সেক্রেটারি স্পেশাল আদর চাই। কাল রাতে আপনি আমাকে লাথি মেরেছিলেন, আজ তার শোধ নেব। যদি আপনি আমাকে খুশি করতে পারেন তবেই আমি মুখ বন্ধ রাখব, আর না হলে ওই যে নীরা নিচেই আছে। ঈশিতা দেখলো সে বাঘের খাঁচায় বন্দি। আকাশ তাকে ব্ল্যাকমেইল করছে। আকাশ ঈশিতাকে পাজা কোলা করে তুলে নিয়ে বিছানায় ফেললো। ঈশিতা চিৎকার করতে চাইলো, কিন্তু আকাশ তার মুখটা নিজের বলিষ্ঠ হাত দিয়ে চেপে ধরলো। আকাশ কানের কাছে ফিসফিস করে বলে, চিৎকার করলে কিন্তু নীরা ঘরে চলে আসবে। তখন কিন্তু আপনার রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ঈশিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তুমি বড্ড নীচ আকাশ, তুমি সুযোগের ব্যবহার করছো। আকাশ ঈশিতার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দিয়ে বলে, আমি তো আপনার বর ঈশিতা, বরের হক আদায় করছি। আকাশ ঈশিতাকে ছাড়লো না। সে জবরদস্তি করে ঈশিতার কপালে, গালে আর ঘাড়ে এলো পাথারি চুমু খেতে লাগলো। ঈশিতা প্রথমে বাধা দিচ্ছিল, তার হাত পা ছুটছিল, কিন্তু আকাশের এই জোর করে রোম্যান্স করা তাকে ধীরে ধীরে অবশ করে দিচ্ছিল। আকাশের ঠোঁটের উষ্ণতা যখন ঈশিতার ঠোঁটে এসে লাগলো,
ঈশিতা এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। আকাশ তাকে জড়িয়ে ধরে নিবিড়ভাবে আদর করতে লাগলো। ঈশিতার মনে হচ্ছিল সে আগুনের সাগরে ডুব দিচ্ছে। আকাশের হাতের ছোঁয়ায় ঈশিতার সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল। অনেকক্ষণই জবরদস্তি প্রেমের পর আকাশ সরে এলো। ঈশিতা তখন এলিয়ে পড়ে আছে বিছানায়। তার শাড়ির আঁচল এলোমেলো, চোখে হাড়ের নেশা আর ঠোঁটে আকাশের আদরের চিহ্ন। আকাশ শার্টের হাতা ঠিক করতে করতে বলল, বাহ, রাজকন্যার তেজ তো কমলো দেখছি। এখন আপনি আপনার কাজ করুন, আমি নিচেই আছি, তবে পালানোর চেষ্টা করবেন না যেন। আকাশ রুম থেকে বের হতেই ঈশিতার ভেতরে জেদটা মাথাচাড়া দিয়ে উঠল। সে ভাবল, আকাশ আমাকে ব্ল্যাকমেল করে আদর নেবে? আমাকে এত ছোট ভাবলো ও? এই প্রাসাদে থাকলে আমি ওর হাতের পুতুল হয়ে যাব। তার চেয়ে বরং হারটা নিয়ে পালিয়ে গিয়ে ঋণ শোধ করি। ঈশিতা দ্রুত হীরের হারটা তার পুরনো কাপড়ের ব্যাগে ভরল। তারপর জানালা দিয়ে দেখলো গার্ডরা অন্যদিকে তাকিয়ে আছে। সে শাড়িটা কোমরে গুজে পাইপ বেয়ে নিচে নেমে এলো। বস্তির মেয়ে বলে গাছে চড়া আর পাইপ দিয়ে নামা তার কাছে নস্যি। এক মুহূর্ত না ভেবে সে প্রাসাদের সীমানা প্রাচীর টপকে উধাও হয়ে গেল। সন্ধ্যার দিকে আকাশের মা ঈশিতার রুমে ঢুকলেন তাকে নাস্তা করানোর জন্য, কিন্তু রুম খালি, আলমারি খোলা, আর সবচেয়ে বড় কথা দাদির সেই হীরের হারটা উধাও। ওরে আকাশ, ওরে নীরা, তোরা তাড়াতাড়ি আয়। ওই মেয়েটা তো চলে গেছে আর গয়নাটাও নিয়ে গেছে। আমি বলেছিলাম না ভাইয়া, ওই মেয়েটা একটা চোর। দেখলে তো, হারটা নিয়ে কেটে পড়েছে। এখন পুলিশ ডাকো। তুমি কেন হার দিতে গিয়েছিলে? আকাশের বউ আমার মেয়ের মতোই তো, হোক না যেভাবে বিয়ে, কত মিষ্টি একটা মেয়ে, তাই দিয়েছিলাম। কিন্তু কে জানতো? হায় আল্লাহ, আমি তো আকাশের বউ দেখে ওকে নিজের মেয়ের মতো আপন করে নিয়েছিলাম। আমি কিন্তু নাটক করিনি। ও আমার সাথে এমন বেইমানি করলো। পুরো বাড়িতে তখন হাহাকার। সবাই ভাবছে ঈশিতা কত বড় প্রতারক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আকাশ কোনো উত্তেজিত আচরণই করছে না। সে ড্রয়িং রুমের কোণে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। তুমি হাসছো কেন ভাইয়া? তোমার এত দামি হার কেন? তোমার ঈশিতা পালালো আর তুমি হাসছো? আকাশ আরাম করে সোফায় বসে বলে, আরে নীরা, হারটা তো আসল ছিল না, ওটা ছিল নকল ইমিটেশনের গয়না। আসলটা তো আমি আগেই সরিয়ে রেখেছিলাম। কি? আমি জানতাম ও পালানোর চেষ্টা করবে। ও পালিয়েছে মানে ও বুঝতে পেরেছে যে আমি ওকে চিনি, কিন্তু ও জানে না যে ও যেখানেই যাক ও আমার রাডার থেকে বের হতে পারবে না। আর শোনো মা, হার নিয়ে ও বেশি দূরে যেতে পারবে না। ও এখন সোজা ওর বস্তিতে যাবে মজিদ মিয়ার ঋণ শোধ করতে, আর সেখানেই শুরু হবে আমাদের নাটকের ক্লাইম্যাক্স। আমি আসলে জানতে চাই ও কেন করছে এসব। ঈশিতা তখন হাঁপাতে হাঁপাতে বস্তিতে এসে পৌঁছেছে। সে ব্যাগ থেকে হারটা বের করে মজিদ মিয়াকে ডাকলো। এই যে মজিদ চাচা, আপনার সব টাকা নিয়ে নিন। এই হীরের হারটা রাখুন, এটা কয়েক লাখ টাকার। আমাদের মুক্তি দিন। মজিদ মিয়া হারটা দাঁত দিয়ে কামড়ে দেখে। আরে এই স্যামরি, এটা তো পিতলের উপর পানি দেওয়া, তুই আমাকে ভাওতা দিচ্ছিস? ধর এটা। কি নকল হার? আকাশ কি তবে আগে থেকেই জানতো? ঠিক তখনই বস্তির গলিতে দামি গাড়ির হেডলাইটের আলো পড়লো। গাড়ি থেকে আকাশ নামলো, তবে আজ আর মালির পোশাকে নয়, হীরের বোতাম লাগানো সিল্কের পাঞ্জাবি পরে। আকাশের পেছনে দাঁড়িয়ে আছে পুলিশ আর তার সেক্রেটারি আরিয়ান। ঈশিতা ম্যাডাম, আপনার রাজকীয় যাত্রা তো খুব দ্রুত শেষ হয়ে গেল। নকল হার দিয়ে কি আর আসল ঋণ শোধ হয়? ঈশিতা আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আকাশ, তুমি এত দামি পোশাকে কেন? কারণ আমি আসল আকাশ চৌধুরী, আপনার সেই পাখিজা গ্রুপের মালিক। এখন চলো বউ আমার, চুরির দায়ে না হলেও আমার সাথে থাকার দায়ে তোমাকে তো এখন জেলে যেতেই হবে। ঈশিতা আকাশের এই রূপ দেখে বাধ্য হয়ে গেল। সে বুঝতে পারলো সে যাকে শিকার ভেবেছিল সে আসলে নিজে এক শিকারীর জালে ধরা পড়েছে। আকাশ মুচকি হাসলো আর ঈশিতার হাতটা শক্ত করে ধরল। বস্তির ধুলোবালির মধ্যে দাঁড়িয়ে শুরু হলো তাদের নতুন এক লুকোচুরি জীবনের সমাপ্তি আর আসল প্রেমের শুরু। আকাশ বস্তিতে আসার পর চারিদিকে বস্তির উৎসুক মানুষের ভিড় লেগে যায়। আর মাঝখানে দাঁড়িয়ে থাকা আকাশ চৌধুরী, শহরের সবচেয়ে বড় কোটিপতি। ঈশিতা যখন জানতে পারলো এই মালি আকাশে আসলে সেই কোটিপতি আকাশ চৌধুরী এবং তাকে চুরির দায়ে পাকড়াও করতে সে পুলিশ নিয়ে হাজির হয়েছে, তখন ভয়ে কুকড়ে যাওয়ার বদলে ঈশিতার মাথায় জেদ চেপে বসলো। সে বুঝতে পারলো সে এক বিশাল ফাঁদে পড়েছে,
কিন্তু দমে যাওয়ার পাত্রী সে নয়। ঈশিতা নিজের দোষ ঢাকতে তখন চিৎকার করে তুই তুকারি শুরু করলো। ওরে বাটপার, ওরে চোর, তুই এত বড় জালিয়াতি করলি আমার সাথে। তুই আমার ঘরে ঢুকে মালি সেজে আমার মায়ের হাতের ডাল ভাত খেয়ে এখন বড় সাহেব সেজেছিস। তুই না বললি তুই লর্ড সাহেবের বাগানে পানি দিস? এখন পুলিশ নিয়ে এসেছিস আমাকে ভয় দেখাতে? ছাড় আমাকে, আমি কোথাও যাব না তোর সাথে। খবরদার আমার গায়ে হাত দিবি না। আরিয়ান দেখলো ঈশিতা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সে একটু রেগে ঈশিতার দিকে এগিয়ে গেল এবং পকেট থেকে একটা প্লাস্টিকের গান, যা সে ভয় দেখানোর জন্য এনেছিল, বের করতে চাইলো। সে ভেবেছিল একটু ধমক দিলে হয়তো এই ছটফটে মেয়েটা শান্ত হবে, কিন্তু আকাশ সঙ্গে সঙ্গে ইশারা করে আরিয়ানকে থামিয়ে দিল। খবরদার আরিয়ান, অত কঠিন হওয়ার প্রয়োজন নেই। জানো না, এই যে নরম ফুলগুলো দেখছো, এদের এইভাবে জোর করে ছিঁড়তে নেই। এদের বড্ড আলতো করে তুলে নিতে হয়, আদর দিয়ে নাড়া দিতে হয়। এই কথা শেষ হতে না হতেই আকাশ এক ঝটকায় ঈশিতাকে পাজা কোলা করে কোলে তুলে নিল। ঈশিতা আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে একদম ছোট বাচ্চাদের মতো অদ্ভুত কাণ্ড শুরু করলো। সে আকাশের চওড়া বুকে ছোট ছোট কেলঘুষি মারতে লাগলো, শূন্যে পা ছুটতে লাগলো আর কান্নাকাটি শুরু করলো। ওরে বাবা রে, আমাকে কিডন্যাপ করছে। ও মা, দেখো তোমার মেয়েকে এই বান্দরটা চুরি করে নিয়ে যাচ্ছে। ছাড় বলছি। তুই আমাকে নামাচ্ছিস না কেন? তোর হাড় গোড় আজ আমি গুঁড়ো করে দেব। ওরে কে আছিস? আমাকে বাঁচা। বস্তির লোকজন আর ঈশিতার মা পাথর হয়ে তাকিয়ে আছেন। ঈশিতার মা কান্নাকাটি করে আকাশের পথ আগলে ধরতে চাইলেন। আকাশ তখন খুব নিচু স্বরে কিন্তু অত্যন্ত ভদ্রভাবে বলল, আম্মা, আপনি একদম চিন্তা করবেন না। ও আমার আইনত বিবাহিত স্ত্রী। স্বামীর কাছেই ও পৃথিবীতে সবচেয়ে নিরাপদ থাকবে। আপনি বরং আমাদের দোয়া করুন, ওর সব দায়িত্ব এখন আমার। ঈশিতা আকাশের কোলে ঝুলে থেকেই চিৎকার করে, কিসের বউ? কে তোর বউ? ওই ময়লা পর্দা দিয়ে ফাঁস নেওয়ার নাটক কি বিয়ে নাকি? তুই আমার বর্ণস, তুই একটা ডাকাত। ছাড় বলছি, তোকে আমি ডিভোর্স করে দেব। কিন্তু আকাশ কোনো কথাই কান দিল না। সে ঈশিতাকে নিয়ে সোজা গাড়ির কাছে গেল এবং জোর করে তাকে পিছনের সিটে বসিয়ে দিল। গাড়ি যখন স্টার্ট নিল, ঈশিতা কাঁচ পিটিয়ে গালিগালাজ করতে লাগলো, কিন্তু আকাশ শুধু মুচকি হাসলো। তার চোখে তখন এক বিজয়ী বীরের তৃপ্তি। চৌধুরী ভিলার বিশাল ড্রয়িং রুমে এখন ভিনপদ নীরবতা। ঈশিতা সোফার এক কোণে একদম গুটিসুটি মেরে বসে আছে। তার সেই চঞ্চলতা এখন রাগে আর অভিমানে রূপ নিয়েছে। তার চারপাশে আকাশের মা, বাবা, বোন, নীরা আর বড়ভাবে গোল হয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা কোনো আসামিকে জেরা করছে। সবাই তার দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করছে। আকাশের বাবা, মা, বোন, ভাবি একসাথে কি দেখলে তো বাবা? এই মেয়েটাকেই তুমি আমাদের হারিয়ে যাওয়া মেয়ে মনে করে মাথায় তুলছিলে। হাতটা নিয়ে কেমন চম্পট দিচ্ছিল, দেখলে তো? একদম ঠিক কথা। ও ভেবেছিল হাঁটা আসল, তাই ওটা নিয়ে পালিয়েছে। ও তো জানতো না আমাদের আকাশ কত বুদ্ধিমান। আসল হার হলে তো আজ আমাদের পথে বসতে হতো। ঈশিতা আর সহ্য করতে পারলো না, তার বুক ফেটে কান্না আসছিল। সে হঠাৎ সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লো এবং পাগলের মতো চিৎকার করে উঠল, ও থামুন আপনারা, অনেক হয়েছে। আমি ইচ্ছে করে হাড় চুরি করিনি। আমি কি শখ করে চোর সেজেছি? আপনারা কি জানেন আমার বাবা কয়েক মাস আগে মারা গেছেন? আমার পরিবারে শুধু আমি আর আমার অসুস্থ মা। বাবার অনেক দেনা ছিল বাজারে। আর আমার মা ক্যান্সার পেশেন্ট। প্রতিদিন ওষুধের জন্য হাজার হাজার টাকা লাগে আমাদের। আমি কত জায়গায় কাজ খুঁজেছি, কেউ আমাকে কাজ দেয়নি। যারা দিতে চেয়েছিল তারা আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। ওদিকে পাওনাদারেরা দিনের পর দিন বাড়িতে এসে আমাকে আর আমার আদমরা মাকে অশ্রাব্য গালিগালাজ করতো। মায়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। আমি আর কি করতাম? যখন এই বাড়িতে ঢোকার সুযোগ পেলাম এবং জানলাম এই হারটার দাম অনেক, তখন আমি ভেবেছিলাম এটা নিয়ে আমার মায়ের প্রাণ বাঁচবে। কিন্তু কে জানতো ওই বান্দরটা আগে থেকে এইসব চাল চেলে রেখেছে। আমাকে অপমান করার জন্য সব নকল সাজিয়ে রেখেছে। পুরো ড্রয়িং রুমে এক নিস্তব্ধতা নেমে এলো। ঈশিতার এই করুণা নির্মম বাস্তব কাহিনীর কথা শুনে আকাশের মা বাবার চোখ ভিজে এলো। আকাশের বাবা ধীর পায়ে এগিয়ে গিয়ে ঈশিতার মাথায় হাত রাখলেন। মা তাকে ঠুকরে কেঁদে জড়িয়ে ধরলেন। মারে, আমরা সত্যি জানতাম না তুই এত বড় পাহাড়সম কষ্টের মধ্যে আছিস। তোর মায়ের চিকিৎসা সব দায়িত্ব আজ থেকে আমাদের চৌধুরী পরিবারের। তোকে আর চিন্তা করতে হবে না। কি? তুই আমাদের ঘরের মেয়ে না? মানুষ অভাবে পড়লে অনেক সময় পথ হারায়। আমরা তোকে ক্ষমা করে দিলাম।
তবে নীরা আর ভাবে এখনো দূর থেকে নাক কুচকিয়ে তাকিয়ে আছে। তাদের সন্দেহ যেন কিছুতেই কাটছে না। আকাশ পেছন থেকে হাসতে হাসতে ড্রয়িং রুমে ঢুকলো। ম্যাডাম এতক্ষণ তো অনেক ভাষণ দিলেন, কিন্তু বারবার একটা কথা বলছেন বান্দর। তো এই বাড়িতে বান্দরটা আসলে কে? ঈশিতার আগে ফোঁস করে আকাশের দিকে তর্জনী উঁচিয়ে বলে, আপনি আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় বান্দর। আমাকে জাল পেতে ধরেছেন। হো 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 হো, অনেক হয়েছে। নীরা, একে রুমে নিয়ে যা, আজ রাতটা ওর জন্য খুব স্পেশাল। ঈশিতা আবার পালানোর চেষ্টা করলো, কিন্তু নীরা আর ভাবি তাকে শক্ত করে ঝাপটে ধরলো। ঈশিতা আকাশের মা বাবার দিকে তাকিয়ে আর্তনাদ করে, আঙ্কেল, আন্টি, কিছু বলুন আপনারা। এই বান্দরটা আমাকে ঘরে আটকে রাখতে চাইছে, আমাকে বাঁচান। মারে, তুই এখন ওর বিবাহিত বউ, আমাদের আর কিছু করার বা বলার নেই। সব এখন ওর ইচ্ছায় আর তোদের বোঝাপড়ায় হবে। ঈশিতাকে জোর করে নিয়ে গিয়ে ওরা বিছানায় ফেলে চলে গেল। বিছানায় আছাড় খেয়ে মনে মনে ঈশিতা বলে, হায় রে কপাল, এ কোন মহাবিপদে পড়লাম রে বাবা। বাঘের মুখ থেকে বেঁচে এখন সিংহের খাঁচা। আকাশ চৌধুরী হুকুম দিয়েছে আজই তাদের আনুষ্ঠানিক বাসর হবে। চৌধুরী প্রাসাদের শ্বাস শ্রব পড়ে গেল। শহর থেকে নামি পার্লারে সাজানোর একদল কারিগর চলে এলো। দামি বেনারসি হীরের গয়না আর মেকআপে বিশাল ডাব্বা নিয়ে তারা ঈশিতাকে ঘিরে ধরলো। ঈশিতা মোটেই সাজতে চায় না। সে ঘরের এক কোণে দাঁড়িয়ে রাগে গজগজ করছে আর অদ্ভুত সব কাণ্ড করছে। ম্যাম, প্লিজ একটু স্থির হয়ে বসুন। আইলাইনারটা একটু দিতে দিন। আপনার চোখ দুটো খুব সুন্দর। ঈশিতা চোখ গোল গোল করে ভেঙচি কাটে। দেব না, খবরদার। আমার চোখের কাছে কালি আনবি না। আমি কি যাত্রাপালার নর্তকী নাকি যে সং সাজবো? ম্যাম, চুলে এই তাজা বকুল আর গোলাপের মালাটা গুজলে আপনাকে রাজকন্যার মতো লাগবে। ঈশিতা মালাটা কেড়ে নিয়ে ছটপট ছিঁড়ে মেঝেতে ফেলে দিল। রাজকন্যার গুষ্টি কি? আমাকে ছাড়ুন আপনারা, আমার ভালো লাগছে না। সাজানোর মেয়েরা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কেউ লিপস্টিক দিতে গেলে ঈশিতা এমন ভাবে ঠোঁট উল্টে রাখছে যে লিপস্টিক গালে চলে যাচ্ছে। কেউ শাড়ি পরাতে গেলে সে কুচিগুলো বারবার লাথি দিয়ে খুলে দিচ্ছে। শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয় আর ধস্তাধস্তির পর তাকে লাল টকটকে বেনারসি আর আসল হীরের গয়নায় মুড়িয়ে এক অপূর্ব সুন্দরী কণে সাজানো হলো। ঈশিতার সেই চটপটে চেহারায় যখন আভিজাত্যের সাজ পড়ল, তখন তাকে সত্যি কোনো স্বর্গের অপ্সরার মতো লাগছিল। অবশেষে ঈশিতাকে সেই সুগন্ধি ভরা বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসা হলো। সারা ঘর রজনীগন্ধা আর বেলি ফুলের গন্ধে মম করছে। বিশাল রাজকীয় পালংটি সাদা ফুলে ঢাকা। ঈশিতা গাল ফুলিয়ে বিছানার মাঝখানে গিয়ে ধপ করে বসলো। তার মাথায় তখন হাজারো শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সে তার হাতের কাছে থাকা মুঠো মুঠো ফুল ছিঁড়তে শুরু করলো। ঈশিতা দাঁত দিয়ে একটা টকটকে লাল গোলাপের পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে বিড়বিড় করে, আজ আয় তুই বেটা বান্দর, আজ তোর এমন বাসর করাবো যে জীবনে কোনো দিন বাসর করার নাম মুখে আনবি না। আমাকে মালিশে যে ধোকা দেওয়া, আমাকে কোলে তুলে আনা, আজ তোর কপালে দুঃখ আছে। সে হঠাৎ বিছানা থেকে উঠে ঘরের কোণে রাখা একটা ভারী পিতলের ফ্লাওয়ার ভাস লুকিয়ে বালিশের নিচে রাখলো। সে মনে মনে আকাশের জন্য এক বিশাল রণক্ষেত্র প্রস্তুত করতে লাগলো। ঘরের নিস্তব্ধতায় তখন শুধু ঈশিতার ফুল ছেঁড়ার খসখস শব্দ আর রাগী নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। সে উত্তেজনায় কাঁপছে। কখন সেই বান্দর বরটা দরজা খুলে ঘরে ঢুকবে আর সে তার যুদ্ধ ঘোষণা করবে। সে ঠিক করেছে আকাশ ঘরে ঢোকা মাত্রই সে এমন কিছু করবে যে আকাশ চৌধুরী সারা জীবন মনে রাখবে কাকে সে বিয়ে করেছে। বাসর ঘরের রজনীগন্ধার সুবাস আর মোমের আলোয় যখন একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, ঠিক তখনই দরজায় চাবির শব্দ হলো। ঈশিতা চট করে সোজা হয়ে বসলো। তার চোখ দুটো রাগে জ্বলছে। সে হাতের কাছে যা পেল, ফুলের টব, বালিশ, এমনকি নিজের জুতো জোড়াও রেডি করে রাখলো। ও যে বজ্জারটা ঢুকছে, দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। চৌধুরী বাড়ির বড় সাহেব হওয়া আজ তোর ছুটিয়ে দিচ্ছি। আমার উপর কর্তাগিরি চলবে না সোনা, আমার নাম ঈশিতা। দরজা খুলতেই আকাশ ঘরে ঢুকলো। পরনে সিল্কের দামি পাজামা পাঞ্জাবি, মুখে সেই পরিচিত রহস্যময় হাসি। কিন্তু সে কিছু বলার আগেই ঈশিতা শুরু করলো তার আক্রমণ। এই নে, এটা তোর মালিশ সাজার জন্য। বলেই একটা পানির বোতল ছুঁড়ে মারলো। আকাশ হাত দিয়ে ঠেকিয়ে বলে, আরে করছো কি? পাগলামি থামাও ঈশিতা। থামবো না, একদম থামবো না। আমাকে জোর করে বিয়ে করা, আমাকে বস্তি থেকে তুলে আনা। ঈশিতাকে তুই চিনিস? নে এবার মজা বুঝ বাসর করার মজা, তোরা সব বের করে দেব।
ঈশিতা এবার বালিশের নিচে রাখা সেই ভারী ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মারল। আকাশ সরে যেতে চাইছিল, কিন্তু ভাসটা গিয়ে সোজা তার কপালে লাগলো। ঠাস করে একটা শব্দ হলো। আকাশের কপাল ফেটে গল গল করে রক্ত বের হতে লাগলো। ঈশিতা থমকে গেল, তার হাত দুটো কাঁপতে লাগলো। সে ভাবেনি সত্যিই লেগে যাবে, কিন্তু আকাশ, সে যন্ত্রণায় চিৎকার করার বদলে শান্তভাবে দাঁড়িয়ে রইল। হাত দিয়ে কপাল থেকে গড়িয়ে পড়া রক্তটুকু মুছে সে ঈশিতার দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়াবী হাসি হাসল। কপালটা ফাটলে মন্দ কি? এই রক্তটুকু দিয়ে যদি তোমার প্রতি আমার অধিকার আরও গাঢ় হয়, তবে আমার জান দিতেও কোনো সমস্যা নেই ঈশিতা। এই রক্তটুকু তোমার প্রতি আমার ভালোবাসার মোহর হয়ে থাকলো। কি কি ছ্যাঁচড়া রে বাবা, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে আর উনি রোমান্টিক ডায়লগ মারছেন। কিন্তু এই লোকটা আমার জন্য এত পাগল কেন? আমার ভেতর কি এমন আছে? আমি তো একটা চোর, আমি তো গরিব, অথচ ও এই শহরের রাজা। আকাশ ধীরে ধীরে ঈশিতার দিকে এগোতে লাগলো। ঈশিতা ভয় পেয়ে পাশ থেকে একটা ফলের ছুরি তুলে নিল। খবরদার, আর এক পাও এগোলে কিন্তু খবর আছে, একদম গেঁথে দেবো পেটে। আস্তে কু, অত রাগ করলে রাজকন্যাদের মানায় না। আকাশ চোখের পলকে ঈশিতার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে দূরে ফেলে দিল। ঈশিতা কিছু বুঝে ওঠার আগে আকাশ তাকে এক ঝটকায় নিজের বুকের সাথে ঝাপটে ধরলো। ঈশিতার হাত দুটো পিঠের পেছনে নিয়ে শক্ত করে ধরে সে ঈশিতার কানের কাছে মুখ নিয়ে এলো। কতক্ষণ পালাবে ঈশিতা? সারা জীবন তো এই বুকেই মাথা রাখতে হবে। এই যে এত রাগ করছো, এত মারছো, সবই কি শুধু ঘৃণা, নাকি ভেতরে ভেতরে এক ফোঁটা ভালোবাসা লুকিয়ে রেখেছো? ছাড় ছাড় বলছি, তোর কোনো ডায়লগ আমি শুনবো না। তুই একটা জাদুকর, তুই একটা ডাকাত। আকাশ ঈশিতাকে প্রায় পাজাকুলা করে বিছানায় শুয়ে দিল। বাসর ঘরে সে বিছানায় ফুলের পাপড়িগুলো তখন তাদের দুজনের গায়ের চাপে পিষ্ট হচ্ছে। আকাশ ঈশিতার খুব কাছাকাছি এলো, তার নিঃশ্বাস ঈশিতার গালে লাগছে। ঈশিতা ভয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সে ভাবলো আজ আর মুক্তি নেই, আকাশ নিশ্চয়ই তার উপর জোর খাটাবে। কিন্তু আকাশ সরে এলো। সে ঈশিতাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো এবং মুচকি হাসলো। না, আমি আর জোর করব না ঈশিতা। জোর করে শরীর পাওয়া যায়, মন নয়। আমি অপেক্ষা করব যেদিন তুমি নিজের ইচ্ছেই আমার কাছে আসবে, আমাকে মন থেকে ভালোবাসবে, সেদিনই আমি তোমার কাছে যাব। তার আগে আমি তোমার জন্য স্রেফ একজন বন্ধু হয়ে থাকব। এই বলে আকাশ শান্তভাবে গিয়ে ঘরের কোণে থাকা সোফাটায় শুয়ে পড়ল এবং বালিশ টেনে চোখ বন্ধ করলো। ঈশিতা বিছানায় বসে হা করে তাকিয়ে রইল। তার মাথায় তখন হাজারো চিন্তা। এটা কি লোকটা সত্যিকারের ভালোবাসা, নাকি আমি সুন্দরী বলে মোহ? আমি তো গরিব, ও কেন ভালোবাসবে? ও কি আমাকে কোনো দাবার চাল হিসেবে ব্যবহার করছে? এইসব ভাবতে ভাবতে তার আর ঘুম আসে না। রাত তখন প্রায় 2:30। সারা বাড়ি নিস্তব্ধ। আকাশ সোফায় অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ আকাশ সজোরে নাক ডাকতে শুরু করলো। ঘর ঈশিতা এমনিতে খুব সাহসী মেয়ে, কিন্তু মাঝরাতে এই অদ্ভুত আওয়াজে সে ভয় পেয়ে গেল। ঘরের কোণে ছায়া দেখে তার মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে সোজা আকাশের কাছে গেল। কোনো কিছু না ভেবেই সে আকাশকে জড়িয়ে ধরলো। এই যে মালি সাহেব, আকাশ, এই আকাশ উঠুন, কে যেন ডাকছে, ভয় লাগছে আমার। আকাশ ঘুমের ঘুরে ঈশিতাকে পরম মমতায় জড়িয়ে ধরলো এবং বুকের সাথে আরো ঝাপটে ধরলো। সে ঘুমের মধ্যে বিড়বিড় করে বলতে লাগলো, আই লাভ ইউ ঈশিতা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। ঈশিতা অবাক হয়ে আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, আরে ঘুমের ভেতরেও এই ব্যাটা প্রেমের বোম মারছে। আজব তো, সারাদিন জ্বালিয়ে এখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। কি অদ্ভুত লোক রে বাবা। ঈশিতা আর নিজেকে ছাড়িয়ে নিল না। আকাশের বুকের উষ্ণতা আর সেই মায়াবী ঘুমে ঈশিতারও কখন চোখ লেগে এলো সে নিজেও জানলো না। সোফার সে এক চেলতে জায়গায় দুজন মানুষ, একজন ধনী একজন গরিব, একজন চোর একজন সম্রাট, সব ভেদাভেদ ভুলে এক হয়ে গেল ঘুমের দেশে। পরের দিন সকালের আলো যখন বাসর ঘরের জানালা দিয়ে এসে ঈশিতার মুখে পড়লো, তখন তার ঘোর কাটলো। সে অনুভব করলো তার কোমরে কারো শক্ত হাতের বাঁধন। চোখ মেলে তাকিয়েই তার আত্মারাম খাঁচা ছাড়া। সে দেখলো সে সোফার এক চিলতে জায়গায় আকাশের বুকের উপর লেপ্টে আছে। হে কি, আমি এখানে কেন? ছি ছি, আমি কি কাল রাতে ভয় পেয়ে বজ্জাটার কাছে চলে এসেছিলাম? উফ,
ও জেগে ওঠার আগেই আমাকে সরতে হবে, মান সম্মান সব গেল। ঈশিতা খুব সাবধানে আকাশের হাতের বাঁধন আলগা করে উঠে যেতে চাইল, কিন্তু আকাশ ঘুমের ঘোরেই তাকে আরো শক্ত করে নিজের দিকে টেনে নিল। তার চোখ এখনো বন্ধ, কিন্তু মুখে এক চিলতে দুষ্টু হাসি। এখনই যেও না, একটু আদর করো না লক্ষ্মীটি, সকালটা বড্ড সুন্দর। ছাড় ছাড় বলছি। ইস, কিসের আদর? সকাল সকাল রোম্যান্স মারানো হচ্ছে। ছাড়বি কিনা বল, নইলে এক জগ ঠান্ডা পানি এনে তোর গায়ে ঢেলে দেব, তখন বুঝবি কত ধানে কত চাল। আবার আদর? ঈশিতা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর গোসল সেরে ভেজা চুলে আয়নার সামনে বসলো সে। পরনে একটা সাধারণ শাড়ি, কিন্তু ভেজা চুলে তাকে বড্ড মায়াবী লাগছে। সে যখন চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ আয়নার প্রতিবিম্বে দেখল আকাশ দরজায় হেলান দিয়ে বিভোর হয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ মুগ্ধ হয়ে ফিসফিস করে, অপূর্ব, তোমাকে এই সাজে জাস্ট অপার্থিব লাগছে ঈশিতা। কি কি বললেন? আবার সেই ঢং শুরু হলো? না কিছু না, তাড়াতাড়ি তৈরি হও, নিচে মেহমানরা আসতে শুরু করেছে, তোমাকে দেখার জন্য সারা শহর ভেঙে পড়বে আজ। মোটেও না, আমি যাব কেন? আমি আপনার কোনো প্রদর্শনী নাকি যে লোকে আমাকে দেখতে আসবে? আমি যাব না। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকলো নীরা আর ভাবি। তাদের পেছনে 5-6 জন পার্লারের মেয়ে, সবার হাতে বড় বড় ডালা। ডালাগুলোতে ঠাসা দামি কসমেটিক্স, হীরের গয়না, ডিজাইনার শাড়ি আর আরো কত কি। ঈশিতা তো দেখে ওরে বাপরে, এই বেটা এত বড় লোক, অথচ কালকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ঠিক যেন এক মালি। কি অদ্ভুত দুনিয়া রে বাবা। নাও, তৈরি হয়ে নাও, বস্তি থেকে এসেছো, হয়তো এইসব জিনিস জীবনে একসাথে চোখেই দেখোনি। গয়নাগুলো দেখে আবার অজ্ঞান হয়ে যেও না যেন। বাবার বাড়িতে তো নিশ্চয়ই এত দামি জিনিস স্বপ্নের অতীত ছিল। নীরার কথা শেষ হতে না হতেই আকাশ বাঘের মতো গর্জে উঠল। সে দ্রুত নীরার কাছে গিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল তার গালে। ঘরে সবাই স্তব্ধ হয়ে গেল। নীরা, খবরদার, ও আমার স্ত্রী, চৌধুরী বাড়ির বড় বউ। এরপর যদি কোনোদিন ওর অতীত নিয়ে বা ওর অভাব নিয়ে একটাও বাঁকা কথা বলেছিস, তবে এই বাড়ি থেকে তোকে ঘাড় ধরে বের করে দেব। আর ভাবি, ওকে শেখান বাড়ির বড়দের সাথে আর ছোটদের সাথে কি করে কথা বলতে হয়। নীরা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তুমি এই সামান্য একটা নিচু জাতের মেয়ের জন্য আমাকে মারলে? ও তো বাহিরের একটা আপদ। ও আমার সব, ও আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আমার সামনে আমার স্ত্রীকে কেউ অপমান করলে আমি তা বরদাস্ত করব না। এখন এখান থেকে যা। নীরা রেগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ ঈশিতার দিকে তাকিয়ে নরম সুরে বলল, তৈরি হয়ে নাও ঈশিতা, তোমাকে আজ সবচেয়ে সুন্দর দেখতে চাই। এই বলে সে বেরিয়ে গেল। ঈশিতা এক মুহূর্তের জন্য থমকে গেল। লোকটা তাকে এভাবে সবার সামনে আগলে রাখবে সে ভাবেনি। তার মনের এক কোণে সামান্য বরফ করলো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ম্যাম, শ্বাস শুরু করি? আচ্ছা করুন, তবে মনে রাখবেন আমাকে যেন আবার পেতনি সাজিয়ে দিবেন না। সাজার সময় ঈশিতা সমানে হাস্যকর কাণ্ড করতে লাগলো। ফেসিয়াল ক্রিম দেখে বলল, হে কি, মুখে চুন মাখাচ্ছেন কেন? লিপস্টিক দিতে গেলে সে হাসি চাপতে পারছিল না, কিন্তু পার্লারের মেয়েরা তাকে জোর করে এক প্রকার ঝাপটে ধরে সাজিয়ে দিল। শ্বাস শেষে যখন সে আয়নার সামনে দাঁড়ালো, নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। দামি বেনারসি আর হীরের গয়নায় তাকে সত্যি এক রানীর মতো লাগছে। সে কোনোদিন কল্পনাও করেনি যে তাকে এত সুন্দর লাগতে পারে। নিচে তখন বিশাল আয়োজন, আলোর রোশনাই আর দামি দামি মানুষের ভিড়। মাইকে ঘোষণা করা হলো, এখন আপনাদের সামনে আসছেন আকাশ চৌধুরীর সহধর্মিণী ঈশিতা চৌধুরী। ঈশিতা যখন সিঁড়ি দিয়ে নামছিল, পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আকাশ নিচে দাঁড়িয়ে ছিল। সে ঈশিতাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। তার চোখ ছানা পড়া, মুখ হা হয়ে আছে। সে মনে মনে ভাবলই, ঈশিতা কি সত্যি মানুষ নাকি কোনো পরী? আমাদের রাজলক্ষ্মী মা এসেছে, এসো মা, স্টেজে এসো। আকাশ ঈশিতার পাশে গিয়ে ফিসফিস করে বলল, আজ রাতে কিন্তু কড়া রোমান্স হবে, তুমি যা সুন্দরী লাগছে না। ঈশিতা নিজের অজান্তেই একটু হেসে দিল, কিন্তু পরক্ষণে আবার গম্ভীর হওয়ার অভিনয় করলো। ওই যে হাসলেন তো,
তার মানে আমার প্রেমে পড়েছেন? কই, একদম না। আমি হাসিনি। কিন্তু মনে মনে বলে, ঠিকই তো, আমি হাসলাম কেন? না না, এই ঝগড়ুটে লোকটার প্রেমে পড়া যাবে না কিছুতেই। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক যুবক চিৎকার করে উঠল, আরে একে তো আমি চিনি, ও তো সে বস্তির মেয়েটা যার মা মানুষের বাড়িতে কাজ করে। চৌধুরী সাহেব কি শেষে এক বস্তির চোরকে বিয়ে করলেন? মুহূর্তের মধ্যে পুরো হলরুম গুঞ্জন শুরু হলো। নীরা দূর থেকে মুচকে হাসছিল। ঈশিতা লজ্জায় আর অপমানে মাথা নিচু করে স্টেজ থেকে নেমে চলে যেতে চাইলো, কিন্তু আকাশ শক্ত করে তার হাত চেপে ধরলো। আকাশ ঈশিতার দিকে তাকিয়ে বলল, পালাচ্ছ কেন ঈশিতা? বস্তিতে থাকা কি কোনো অপরাধ? গরিব হওয়া কি পাপ? মাথা উঁচু করো। এরপর আকাশ ভিড়ের মধ্যে তাকিয়ে সিংহের মতো গর্জে উঠল, হ্যাঁ, ও বস্তিতে থাকতো, ওর মা মানুষের বাড়িতে কাজ করে। সো হোয়াট? তাতে কি ওর মানুষ হিসেবে সম্মান কমে যায়? যারা এখানে বসে আভিজাত্যের বড়াই করছেন তাদের মনে রাখা উচিত, সম্পত্তি মানুষ তৈরি করে না, চরিত্র আর সাহস মানুষ তৈরি করে। ঈশিতা যা, আমি তাকে সেইভাবেই ভালোবাসি। এরপর আকাশ সেই যুবকের কাছে গিয়ে কলারে ধরে তাকে একটা কড়া থাপ্পড় মারল। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করার সাহস তোকে কে দিল? বডিগার্ড, একে এখনই ঘাট ধরে বের করে দাও। আর শোনো সবাই, আজ থেকে ঈশিতাই এই সাম্রাজ্যের রানী। যার সহ্য হয় না সে এখনই বেরিয়ে যেতে পারে। পুরো হলরুম শান্ত হয়ে গেল। এরা মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। ঈশিতা মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন জল, কিন্তু সেটা দুঃখের নয়, এক গভীর প্রাপ্তির। সে আজ বুঝতে পারলো এই বান্দর লোকটা তাকে সত্যি কতটা সম্মান করে। তার হৃদয়ে আকাশের জন্য যে দেয়াল ছিল তা আজ এক নিমিষেই ধসে পড়ল। আকাশ ঈশিতার চোখে জল মুছে দিয়ে বলল, এবার বলো, এখনো কি আমি বান্দর? ঈশিতা মুচকি হেসে নিচের দিকে তাকালো। তার মনও তাই বলে দিচ্ছিল সে এবার সত্যি আকাশের প্রেমে ডুবে গেছে, কিন্তু মুখে বলল না। অনুষ্ঠান শেষ হওয়ার পর চৌধুরী বিলার ডাইনিং টেবিলে যেন হাসির জোয়ার বয়ে যাচ্ছে। দুপুরের খাবারের আয়োজনটা ছিল রাজকীয়, কিন্তু ঈশিতার চটপটে আর বাচ্চাদের মতো স্বভাবের কারণে গাম্ভীর পরিবেশটা উধাও হয়ে গেছে। সে পাতলা ডাল দিয়ে খাসির মাংস মেখে খাচ্ছে আর একের পর এক বস্তির সব মজার গল্প বলছে। বুঝলেন আব্বা, আমাদের বস্তির মজিদ চাচা যখন রাগ হয় তখন সে তার বিড়ালটাকেও কদম ছাড় দিয়ে দেয়। আর এবার তো বিড়ালটা রেগে গিয়ে চাচার তামাকের ভেতর জল ঢেলে দিয়েছিল। বলিস কি মা, তোর গল্প তো জম্পেশ। গল্প তো হবেই, নিজে তো আস্ত একটা গল্পের ঝুড়ি। লস অ্যাঞ্জেলেস থেকে ডাল ভাতের গল্প যে নিয়ে আসবে সে তো বিড়ালের গল্প বলবেই। ঈশিতা ঝট করে আকাশের দিকে তাকালো। তার চোখে আগে সেই কাঠিন্য থাকলেও এখন সেখানে সামান্য লজ্জার আভা খেলা করছে। কাল রাতে সেই চুমু আর সকালের সেই রক্ষাকর্তার রূপটা মনে পড়লে সে অবশ হয়ে যায়, কিন্তু মুখে সে দমে যাওয়ার পাত্রী নয়। লস অ্যাঞ্জেলেসের কথা তো আর তুলবেন না মিস্টার বান্দর। আপনার মতো লোক সেখানে থাকলে তো আমেরিকানরা ভয়ে মঙ্গল গ্রহে চলে যেত। সবাই হাসছে, আর আকাশ নিজের প্লেটে পোলাও নাড়তে নাড়তে ঈশিতার সেই দুষ্টু মিষ্টি হাসিটা দেখছে। বিকেলে চায়ের আড্ডায় আকাশের বাবা ড্রয়িং রুমে ঢুকে এক বিশাল ঘোষণা দিলেন, আকাশ, ঈশিতা, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি সব ঠিক করে ফেলেছি। তোরা আজ বিকেলেই পতেঙ্গার এক দামি রিসোর্টে হানিমুনে যাচ্ছিস। লাগেজ গোছানো হয়ে গেছে। ও আকাশ, কি রিসর্ট? কখনো না। দুজনের এই হুবহু একই রিয়াকশন দেখে ড্রয়িং রুমের উপস্থিত সবাই অবাক হয়ে গেল। ঈশিতা আর আকাশ একে অপরের দিকে তাকালো। আমি রিসর্টে যাব না, এইসব বড়লোকি ঢং আমার পোষায় না। ওসব জায়গায় শুধু মশা আর দামি এসি থাকে। বাবা, আমারও পছন্দ না। রিসর্ট মানেই হলো বোরিং ডিনার আর কৃত্রিম পরিবেশ। আমি ওসব ভিআইপি ট্রিটমেন্ট চাই না। বাহ, তোদের দুজনের পছন্দ তো দেখছি একদম এক। এটাই তো চেয়েছিলাম, কিন্তু উপায় নেই। আমি বুকিং দিয়ে ফেলেছি, ড্রাইভার আর বডিগার্ড তৈরি। তোরা না গেলে আমার মান থাকবে না। ওইটা আমার বন্ধুর হোটেল। ঈশিতা গাল ফুলিয়ে বসে রইল। আকাশের বাবা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়েই ছাড়লেন। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, রাজকীয় কালো জিপ গাড়িটা তৈরি, সামনে পেছনে আরো দুটো গাড়ি ভর্তি বডিগার্ড। আকাশ পাঞ্জাবিতে ঠিক করতে করতে নিচে নামলো। ঈশিতার পরনে একটা ফিরোজা রঙের শাড়ি, কপালে একটা ছোট্ট টিপ। তাকে দেখে আকাশের বুকের ভিতর আবার ট্র্যাম বাজতে শুরু করলো। ঈশিতা গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। থামুন, এত বডিগার্ড নিয়ে আমি কোথাও যাব না। কেন? সিকিউরিটি তো দরকার। সিকিউরিটি না হাতি? এতগুলো লোক
পেছন পেছন গেলে কি আমরা হানিমুনে যাচ্ছি নাকি কোনো যুদ্ধে? আমার বড্ড বিরক্ত লাগে। আমি চাই সাধারণ মানুষের মতো চলতে। ওই গাড়িগুলোকে যেতে বলুন। আকাশ ঈশিতার দিকে তাকিয়ে মুহূর্তের জন্য থমকে গেল। এই শহরের কোনো মেয়ে কোনোদিন আকাশের সিকিউরিটি সরাতে বলবে না। সবাই তো চাইবে বডিগার্ড নিয়ে দাপট দেখাতে। ঈশিতা সবার চেয়ে আলাদা। এই সহজ চিন্তাটুকু আকাশকে মুগ্ধ করলো। সে হাতের ইশারায় বডিগার্ডদের বিদায় করে দিল। ঠিক আছে রাজকন্যা, তাহলে আমি আজ আপনার ড্রাইভার, চলুন। গাড়ি চলছে হাইওয়ে ধরে। জানালার বাইরে অন্ধকার নেমে এসেছে। দূরে দূরে ল্যাম্পপোস্টের আলো। আকাশ গানের ব্লুটুথে একটা মৃদু রোমান্টিক গান ছাড়লো। আরে এই বুড়োদের গান কেন ছেড়েছেন? একটু ডিস্কো গান ছাড়ুন। ডিস্কো? হে হে হে, কি অদ্ভুত ভাষা। ডিস্কো গান আবার কি? আর আপনি জাস্ট এসি ছেড়ে জানালাটা খুলুন, দেখুন বাতাসটা কত সুন্দর। ঈশিতা জানালার কাজ নামাতেই ঝাপটা দিয়ে বাতাস ঘরে ঢুকলো। সাথে সাথে ঈশিতার সিল্কি চুলের একটা অংশ উড়ে গিয়ে আকাশের মুখে আশ্রে পড়ল। চুলের সেই মিষ্টি সুভাষে আকাশের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে এক হাত দিয়ে চুলগুলো সরালেও তার চোখ ঈশিতার উপর আটকে রইল। ঈশিতার চুল ঠিক করতে করতে বলে, কি দেখছেন? গাড়ি চালান। অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আপনার ওই পতেঙ্গা রিসোর্টে যাওয়ার বদলে হাসপাতালের রিসোর্টে যেতে হবে। ঈশিতা, আপনি যখন রেগে কথা বলেন না তখন আপনাকে আরো সুন্দর লাগে। ঈশিতা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু মুখ ঘুরিয়ে নিল। অসভ্য, সারাদিন শুধু তেল মারা আর রোম্যান্স মারানো। আপনার মতো ছেলেকে আমি আগে জানলে তো বস্তিতে ঢুকতেই দিতাম না। জীবন একদম শেষ আমার। আকাশ এক হাতে ঈশিতার হাতটা ধরতে চাইল, কিন্তু ঈশিতা ঝট করে হাত সরিয়ে নিল। খবরদার, হাত দেবেন না। আমি কিন্তু এখনো আপনার উপরে রেগে আছি। আমাকে জোর করে তুলে এনেছেন, এটা ভুলিনি। আকাশ মুচকি হাসলো, কিছু বলল না। অবশেষে গাড়ি রিসর্টে পৌঁছালো। দামি রিসর্ট, চারপাশটা নীল আলোয় সাজানো। আকাশ গাড়ি থেকে নামতেই ম্যানেজার থেকে শুরু করে ওয়েটাররা এক সারি হয়ে দাঁড়িয়ে গেল। ওয়েলকাম মিস্টার আকাশ চৌধুরী। ওয়েলকাম ম্যাম, আপনার সুইট রুম রেডি। কোনো সমস্যা হলে আমাদের বলবেন। ওরে বাপরে, এটা কি রোবট নাকি? সবাই কেমন রোবটের মতো বাঁকা হয়ে আছে। ঈশিতা নিজের ব্যাগটা নিজেই নিয়ে হাঁটতে লাগলো। ওয়েটার ব্যাগ নিতে চাইলে সে ধমক দিয়ে বলল, নিজের হাত থাকতে অন্যকে কেন খাটাবো? সরুন তো আপনারা। আকাশ হাসতে হাসতে পেছনে হাঁটছিল। সে দেখলো ঈশিতা তার কাঠিন্য বজায় রাখলেও রিসোর্টের ঐশ্বর্য দেখে বারবার চোখ বড় বড় করে তাকাচ্ছে। তাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা সরাসরি সমুদ্রের দিকে মুখ করা। বিশাল কাচের জানালা, আর তার বাইরে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। ফ্রেশ হয়ে ঈশিতা যখন বারান্দায় দাঁড়ালো, দেখলো আকাশের সাদা টি শার্ট আর ট্রাউজার পরে পাশে এসে দাঁড়িয়েছে। ঈশিতা, এই যে সমুদ্র দেখছেন না, এর চেয়েও গভীর আমার ভালোবাসা আপনার জন্য। আবার শুরু হলো? ওই সমুদ্রের ঢেউয়ের মতো আপনার ভালোবাসাও কিন্তু দুম করে চলে যায়। আমি আপনার ওই হীরের হারের কথা ভুলিনি। আকাশ ঈশিতার একদম কাছে এসে বলে, হারটা নকল হতে পারে, কিন্তু আপনার এই রাগটা তো আসল। আজ এই রিসর্টে আমরা আর মালিক মালি নই ঈশিতা, আমরা শুধু দুজন মানুষ। ঈশিতা আকাশের চোখের দিকে তাকালো। আকাশের চোখে এক অদ্ভুত নেশা। ঈশিতা সরে যেতে চাইলেও আকাশের বলিষ্ঠ ব্যক্তিত্ব তাকে চুম্বকের মতো আটকে রাখছে। সে মনে মনে বলছে, না ঈশিতা, এই লোকটার মায়ায় পড়িস না। ও অনেক বড় লোক, ও অনেক চতুর। কিন্তু ঈশিতার হৃদয় স্পন্দন তাকে বলছে অন্য কথা। আমি ফ্রেশ হতে যাচ্ছি, আপনি সোফায় শোবেন, মনে থাকে যেন। আকাশ শুধু মুচকি হাসলো। সে জানে সমুদ্রের গর্জন যেমন থামানো যায় না, ঈশিতার হৃদয়ে তার প্রতি জন্ম নেওয়া প্রেমও এখন আর থামানো যাবে না। ঈশিতা ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল দুটো একটু টিপে দেখলো। লস অ্যাঞ্জেলেসের সেই কাল্পনিক রাজকন্যার চেয়ে এই রক্ত মাংসের ঈশিতা আজ অনেক বেশি সুন্দরী লাগছে। হঠাৎ আয়নায় দেখলো আকাশ পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছে। ঈশিতা ঝট করে ঘুরে দাঁড়ায়। আবার আবার পেছনে এসে চোরের মতো দাঁড়িয়ে থাকা? আপনার কি কোনো কাজ নেই, শুধু আমার দিকে তাকিয়ে থাকা ছাড়া? কাজ তো অনেক আছে ঈশিতা, যেমন এই মুহূর্তে আপনাকে এই বারান্দা থেকে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দেওয়া। কি এত সাহস? আমাকে সমুদ্রে ফেলবেন? আমি কিন্তু সাঁতার জানি না। ডুবে গেলে, মরে গেলে পুলিশ আপনাকে ছাড়বে না। আকাশ হাসতে হাসতে কাছে এসে বলে, আরে বাবা, রসিকতা করছিলাম। আপনি তো রসিকতাও বোঝেন না। চলুন নিচে যাই, ডিনারের ব্যবস্থা হয়েছে সমুদ্রের একদম পাড়ে। রিসর্টের কর্মীরা সমুদ্রের বালুর উপর একটা ছোট তাঁবু খাটিয়েছে। চারপাশে মোমবাতি আর মৃদু আলো।
মাঝখানে টেবিল সাজানো দামি সব সামুদ্রিক খাবারে। আকাশ আর ঈশিতা মুখোমুখি বসলো। ঈশিতা টেবিলে কাঁকড়া আর লবস্টার দেখে মুখ বাঁকিয়ে বলে, ওরে বাবা রে, এগুলো কি জ্যান্ত নাকি? এগুলো মানুষ খায়? আমাকে ডাল ভাত দিন, নয়তো আমি এখান থেকে এক্ষুনি বস্তিতে ফিরে যাব। আকাশ চুপচাপ একটা লবস্টার ছাড়িয়ে ঈশিতার মুখে তুলে ধরতে চাইলো। একবার খেয়ে দেখুন না, লস অ্যাঞ্জেলেসের রাজকন্যারা তো এগুলোই খায়। ঈশিতা হাত ছড়িয়ে দিয়ে বলে, খবরদার, ওসব পচা মাছ আমার মুখে দেবেন না, আমি নিজেই খাচ্ছি। ঈশিতা চামচ দিয়ে ট্রাই করতে গিয়ে বিপত্তি বাঁধালো। একটা বড় কাঁকড়ার পা কাটতে গিয়ে সেটা ছিটকে গিয়ে পড়লো পাশের টেবিলের এক দামি ফরেনার টুরিস্টের গায়ে। ঈশিতা জিভে কামড় দিয়ে তাকালে আকাশ হেসে কুটিপাটি। ঈশিতা আকাশকে ধমক দিয়ে বলে, হাসছেন কেন? ওটা তো আপনার দিকেই যাচ্ছিল। ভাগ্য ভালো লোকটার গায়ে পড়েছে। আপনি না থাকলে আমার জীবনটা কত বোরিং হতো ঈশিতা। এই যে এত কাণ্ড করছেন, এটাই তো আসল জীবন। ঈশিতা চুপ হয়ে গেল। ডিনার শেষ করে তারা যখন নির্জন সমুদ্র সৈকত ধরে হাঁটছিল, হঠাৎ 4-5 জন মাতাল যুবক তাদের পথ আটকে দাঁড়ালো। তারা ঈশিতার দিকে কুদৃষ্টিতে তাকাতে লাগলো। ওরে ভাই, দেখ কি মাল! আর সাথের মালটা তো দেখি একা একাই সব দামি জিনিস ভোগ করছে। আমাদের একটু ভাগ দিলে কি হয়? ঈশিতা ভয়ে আকাশের পিঠের পেছনে গিয়ে লুকালো। সে যদিও চটপটে, কিন্তু এই পরিস্থিতিতে তার হাত পা কাঁপছে। আকাশ শান্তভাবে ঈশিতার হাতটা শক্ত করে ধরল। তোমরা হয়তো জানো না তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো। আমার স্ত্রীর দিক থেকে নজর সরাও, নইলে সমুদ্রের পানি আজ লাল হয়ে যাবে। আরে কোটিপতি মানুষ তো শুধু চেক সই করতে জানে, মারামারি কি আর জানে? আয় দেখি। মাতাল যুবকটি যখন ঈশিতার দিকে হাত বাড়াতে গেল, আকাশ এক নিমিষে তার কবজি ধরে মট করে ঘুরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আকাশ একাই 4 জনকে মাটিতে শুয়ে দিল। তার কিল ঘুষিয়ে আর লাথির তোড়ে তারা পালানোর পথ পেল না। ঈশিতা হা করে আকাশের এই রূপ দেখছে। সে ভাবতেই পারেনি দামি পাঞ্জাবি পরা লোকটা এত ভালো ফাইট জানে। ঈশিতা যুবকরা পালিয়ে যাওয়ার পর বলে, ওরে বাবা রে, আপনি তো দেখি আস্ত একটা অ্যাকশন হিরো। মালের বেশি কি আপনি কুস্তি লড়তেন নাকি? আরে না, ব্ল্যাক বেল্ট নেওয়া আছে। আমার বউকে কেউ টাচ করবে আর আমি বসে থাকবো? ঈশিতা প্রথমবার অনুভব করলো এই লোকটা শুধু তার টাকা দিয়ে নয়, তার বাহুবল আর সাহস দিয়েও তাকে রক্ষা করতে জানে। তার মনটা অজান্তেই আকাশের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল। রুমে ফেরার পর ঈশিতা আবার সেই গম্ভীর রূপ ধারণ করলো। সে বিছানার মাঝখানে বালিশ দিয়ে একটা দেয়াল তৈরি করলো। শুনুন মিস্টার, নিচে যা হয়েছে তার জন্য ধন্যবাদ, কিন্তু তার মানে এই নয় যে আপনি আজ বিছানায় শোবেন। ওই যে সোফা, ওইটাই আপনার ঠিকানা। আকাশ বিছানার এক কোণে বসে। আচ্ছা ঈশিতা, এত কঠিন হওয়ার নাটক কি আর কতদিন করবেন? আপনার চোখ তো বলছে আপনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন। ঈশিতা লজ্জা পেয়ে চিৎকার করে, একদম না, বাজে কথা বলবেন না। আমি শুধু আপনার টাকা আর এই রিসোর্টটা পছন্দ করেছি, আপনাকে নয়। আকাশ হঠাৎ বিছানা থেকে উঠে ঈশিতার একদম সামনে এসে দাঁড়ালো। ঈশিতা পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল। আকাশ তার 2 হাত ঈশিতার দুপাশে দেয়ালের উপর রাখলো, যাতে সে পালাতে না পারে। সত্যি কি তাই? তাহলে কেন ডিনারের সময় আর চোখে আমাকে দেখছিলেন? কেন বডিগার্ডদের সরিয়ে দিয়ে আমার সাথে একা আসতে চাইলেন? ওটা তো প্রাইভেসির জন্য, আর আপনি বড্ড বেশি কথা বলেন। ঈশিতার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আকাশ নিচু হয়ে ঈশিতার কপালে একটা আলতো চুমু দিল। ঈশিতা এবার আর লাথি মারল না, বরং তার চোখ দুটো বন্ধ হয়ে এলো। আজকে রাতটা আমাদের গল্পের এক নতুন শুরু ঈশিতা। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, শুধু স্বীকার করতে ভয় পাচ্ছেন। ঈশিতা ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল, কিন্তু তার মুখে এখন আর সেই কঠোরতা নেই। সে ঝটপট বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিল। যান, সোফায় গিয়ে ঘুমান, বিরক্ত করবেন না একদম। আকাশ সোফায় শুয়ে মুচকে হাসতে লাগলো। সে জানে সমুদ্রের নোনা বাতাস যেমন পাথরের দাগ কাটে, তার ভালোবাসাও ঈশিতার কঠিন হৃদয়ে দাগ কেটে ফেলেছে। অন্ধকার রুমে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর দুজনের হৃদস্পন্দন একাকার হয়ে মিশে রইল। ঈশিতা কম্বলের নিচ থেকে নিজের কপালটা একবার ছুঁয়ে দেখল, যেখানে আকাশ চুমু দিয়েছে। সে বিড়বিড় করে বলল, পাগল লোক একটা। এই মালির লোকটাই দেখি তো এখন জানের জান হয়ে উঠেছে। রিসোর্টের সেই নির্জন সকালটা ছিল অন্যরকম। সমুদ্রের নোনা বাতাস জানালার পর্দা সরিয়ে ঘরে ঢুকে ঈশিতার নাকে মুখে আলতো ছোঁয়া দিচ্ছিল। ঈশিতা চোখ মেলে দেখলো সে বিছানায় একা। তার মনে পড়লো কাল রাতে সে অদ্ভুত মুহূর্তগুলো, আকাশে সেই জবরদস্তি আদর,
আবার তার সেই নিঃস্বার্থভাবে সরে গিয়ে সোফায় শুয়ে পড়া। ঈশিতা বিছানা থেকে নেমে পা টিপে টিপে সোফার কাছে গেল। আকাশ অঘরে ঘুমাচ্ছে। তার সেই চড়া মেজাজার আভিজাত্যের আড়ালে একটা অদ্ভুত শান্ত চেহারা লুকিয়ে আছে। ঈশিতা বিড়বিড় করে বলল, বজ্জারটা দেখতে কিন্তু আসলেও রাজপুত্রের মতো। কেন যে মাল এসে যে আমার ডাল ভাত চুরি করে খেয়েছিল কে জানে। লোকটার মাথায় কোনো ছিট আছে নির্ঘাত। হঠাৎ আকাশের চোখের পাতা কাঁপল। ঈশিতা ধরা খাওয়ার ভয়ে ঝটপট সরে যেতে চাইলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আকাশ এক ঝটকায় ঈশিতার কবজি ধরে তাকে নিজের দিকে টেনে নিল। ঈশিতা অপ্রস্তুত হয়ে সরাসরি আকাশের বুকের উপর পড়ল। কি ব্যাপার ঈশিতা ম্যাডাম, চুরি করার স্বভাবটা কি এখনো গেল না? এবার কি চুরি করার মতলব? আমার ঘড়ি নাকি এই অধমবরের মনটা? ছাড়ুন ছাড়ুন বলছি। আপনার মন তো ডাস্টবিনে পড়ে থাকে, ওটা দিয়ে আমি কি করব? আর আপনার ওই ঘড়ি আমি মজিদ চাচাকে দিলেও সে নেবে না। এখন ছাড়ুন, আমরা বাসায় ফিরবো। আমার মায়ের কথা মনে পড়ছে খুব। আকাশ হাসলো। সে ঈশিতার অবাধ্য চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, আপনার মা এখন অনেক ভালো আছেন ঈশিতা। আজ সকালে ওনাকে দেশের সেরা কার্ডিয়াক হাসপাতালে শিফট করা হয়েছে। সব খরচ চৌধুরী গ্রুপ দিচ্ছে। আপনি চাইলে আজ বিকেলে ওনার সাথে দেখা করতে পারেন। ঈশিতা থমকে গেল। এই যে মানুষটা যাকে সে শুধু ঘৃণা করতে চেয়েছিল, যাকে সে প্রতারক ভেবেছিল, সে নিঃশব্দে ঈশিতার জীবনের সব কালো মেঘ সরিয়ে দিচ্ছে। ঈশিতার চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। আকাশের শার্টের কলার আঁকড়ে ধরে সে হু হু করে কেঁদে উঠল। আপনি এত ভালো কেন আকাশ? আমি তো একটা সাধারণ বস্তির মেয়ে, আমি চোর। আমি কত মিথ্যা বলেছি আপনাকে। কেন আপনি আমাকে এত সম্মান দিচ্ছেন? কেন আমাকে আপনার বাড়ির রাজকন্যা বানাতে চাইছেন? আকাশ ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে। কারণ আপনি যা, আমি আপনাকে সেভাবেই ভালোবেসেছি সীতা। আপনার ওই চটপটে কথা, ওই জেদ, আর আপনার ভেতরের ওই সহজ সরল মানুষটা, সব কিছুর প্রেমে পড়েছি আমি। আপনার লস অ্যাঞ্জেলেসের রাজকন্যা হওয়ার দরকার নেই। আপনি আমার জীবনের সত্যিকারের রানী। রিসোর্ট থেকে ফেরার পথে গাড়িতে দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছিল। তবে এই নীরবতা অস্বস্তির নয়, বরং এক গভীর ভালোবাসার। ঈশিতা জানালার বাইরে তাকিয়েছিল, আর আকাশ এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাতে ঈশিতার হাতটা শক্ত করে চেপে ধরেছিল। ঈশিতা এবার আর হাত সরিয়ে নেয়নি। গাড়ি যখন চৌধুরী ভিলার সামনে থামলো, ঈশিতা অবাক হয়ে দেখলো পুরো বাড়ি সাজানো হয়েছে। গেটে ঈশিতার মা দাঁড়িয়ে আছেন, পরনে দামি সিল্কের শাড়ি। তাকে দেখে চেনাই যাচ্ছে না যে তিনি সেই বস্তির রুগ্ন মহিলা। ঈশিতা গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে বলে, মা তুমি এখানে? তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা। জামাই বাবা আমাকে এই কয়দিন যা সম্মান আর আদর দিয়েছে তা আমি 7 জন্মেও কল্পনা করতে পারিনি। আরে সীতা, তুই বড়ই ভাগ্যবতী রে। এমন হিরোটুকু ছেলে হাজারে একটা মিলে না। বাড়ির ভেতরে ঢুকতেই নীরার ভাবি এগিয়ে এলো। নীরার চোখে আজ আর ঘৃণা নেই, আছে এক বুক মমতা। সে ঈশিতার 2 হাত ধরল। ভাবি, আমাদের মাফ করে দিও। আমরা শুধু তোমার অভাব আর অতীত দেখেছিলাম, তোমার এই বিশাল মনটা দেখিনি। ভাইয়া ঠিকই বলেছিল, রাজকন্যা জন্মাতে হয় না, রাজকন্যা হয়ে উঠতে হয়। আর তুমি আমাদের বাড়ির সবচেয়ে যোগ্য রাজকন্যা। ঈশিতা হাসলো। তার সেই মিথ্যে চৌধুরী গ্রুপের উত্তরাধিকারিণী হওয়ার আর প্রয়োজন নেই। সে আজ সত্যি একটি বিশাল হৃদয়ের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আকাশের বাবা মা, ঈশিতার মা সবাই মিলে বাগানে বসে গল্প করছেন। আকাশ আর ঈশিতা বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। আকাশ পেছন থেকে ঈশিতাকে জড়িয়ে ধরলো। তো ঈশিতা ম্যাডাম, আপনার পরবর্তী প্ল্যান কি? আবার কোনো পাওনাদারকে ভয় দেখানোর নাটক করবেন নাকি? ভাবছি আপনার ওই বিশাল ব্যবসাটা আমি দখল করব, তারপর আপনাকে মালি বানিয়ে সারাদিন রোদে দাঁড় করিয়ে রাখবো। আমি তো রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন সকালে আপনাকে সেই বস্তির স্টাইলে আলু ভর্তা আর পাতলা ডাল দিয়ে ভাত মেখে আমাকে খাওয়াতে হবে। ওই সাধারণ খাবারের যে স্বাদ তা আমার এই কোটি টাকার বুফেতেও নেই। আচ্ছা বাবা, রাজপুত্রের জন্য আলু ভর্তাই সই, কিন্তু শুনুন, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? আকাশ ঈশিতার নাকে একটা আলতো কামড় দিয়ে বলে, আপনি কারো মতো নন ঈশিতা। আপনি শুধু আপনি। আপনার ওই জেদ, ওই পাগলামি আর ওই অদ্ভুত হাসি, এই সবই আমাকে পাগল করে দেয়।
সূর্য ডুবে অন্ধকার ঘনিয়ে এলো। আকাশে এক ফালি চাঁদ উঠেছে। ঈশিতা আকাশের কাঁধে মাথা রাখলো। সে অনুভব করলো জীবনের আসল সার্থকতা ঐশ্বর্যে নয়, বরং এমন একজনের পাশে থাকাই যে আপনাকে আপনার সমস্ত খামতি সহ গ্রহণ করতে পারে। আকাশ, আপনি কি জানেন, আমি যখন প্রথম আপনার শার্টের কলার ধরে টেনেছিলাম তখন একবারও ভাবিনি এই শার্টের নিচে এত বড় একটা হৃদয় আছে। আর আমি যখন আপনার ওই ছেঁড়া ব্যাগ আর আঠা দিয়ে লাগানো জুতো দেখেছিলাম তখন বুঝেছিলাম এই মেয়েটা অভাবী হতে পারে, কিন্তু ওর সাহস আকাশ ছোঁয়া। দুজনের হাসি রাতে নিস্তব্ধতাকে ছাপিয়ে গেল। চৌধুরী প্রাসাদে আজ আর কোনো মিথ্যে রাজকন্যা নেই, আছে এক সত্যিকারে ভালোবাসার জায়গা। ঈশিতা বুঝতে পেরেছে সে যে সুখের স্বপ্ন দেখত তা কোনো দামি হীরের হারে ছিল না, তা ছিল আকাশের সেই গভীর চোখের মায়ায়। আই লাভ ইউ মিস্টার বান্দর। আই লাভ ইউ টু মাই ফেক প্রিন্সেস। বাতাসে রজনীগন্ধার সুভাষ আর সমুদ্রের দূরবর্তী গর্জন যেন ঘোষণা করল এই গল্পের কোনো শেষ নেই। ঈশিতা আর আকাশের এই প্রেম অমর হয়ে থাকবে চৌধুরী প্রাসাদের প্রতিটি দেওয়ালে, প্রতিটি ধূলিকণায়। সমাপ্ত।